প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি 1927 সালে ইউরোপে গেছিলেন অন্নদাশঙ্কর রায়। তিনি লিখছেন, যুদ্ধ একটা উপলক্ষ মাত্র, লক্ষ্য হচ্ছে ক্ষমতার পরীক্ষা। 100 বছর পর পশ্চিম এশিয়ায় আরেক যুদ্ধে আরেক ক্ষমতার পরীক্ষা শুরু হয়েছে, আর দুর্ভাগ্য সেই যুদ্ধের আঁচ একেবারে সরাসরি এসে লাগছে আমাদের জীবনে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন, আঁচ লাগলো তেলের দামে। বিশ্ববাজারে ব্যারেল প্রতি দাম পৌঁছলো $80। তবে কি ভারতে জ্বালানি তেলের দাম বাড়া স্রেফ সময়ের অপেক্ষা? সাধারণ মানুষের ওপর নেমে আসতে চলেছে বড় আঘাত। দ্বিতীয় প্রশ্ন। দুবাই, দোহা থেকে সৌদি, বাহরিন, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আরব দেশগুলোতে আটকে আছেন লক্ষ লক্ষ ভারতীয়। 6000 বিমান বাতিল হওয়ায় অনিশ্চিত ঘরে ফেরা। আটকে থাকা দেশবাসীকে কত দ্রুত ফিরিয়ে আনতে পারবে কেন্দ্র? তৃতীয় প্রশ্ন। ইরান ও আমেরিকা ইসরায়েলের সংঘাতে সেন্সেক্স পড়ল 1000 পয়েন্টের ওপর। তেলের দাম বাড়লো, অগ্নিমূল্য হবে নিত্য প্রয়োজনীয় জিনিস। রুট বদলের জন্য লাফিয়ে বাড়তে পারে বিমানের টিকিটের দামও। পশ্চিম এশিয়ার সংঘাতে ভারতীয় জনজীবনেও সিঁদুরে মেঘ। আর চতুর্থ প্রশ্ন থাকবে, মমতা নয়, এবার তৃণমূলকে ভোট দিলে ভাইপোর শাসন হবে। রাজ্যে প্রচারে এসে নাম করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমিত শাহ। তবে কি বিজেপি শীর্ষ নেতৃত্ব মেনে নিল তৃণমূল নেত্রীর বিকল্প মুখ তাদের ভান্ডারে নেই? সেই কারণেই অমিত শাহর মুখে ভাইপো শাসনের জুজু। পঞ্চম প্রশ্ন। জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গনের পর এবার নিউ টাউনে জৈন মন্দির। 5 একর জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী। হুমায়ুন কবির ও মমতা বন্দ্যোপাধ্যায় একই মুদ্রার এপিট আর ওপিট, আক্রমণে অমিত শাহ। তবে কি ভোটে শাসক বিরোধী সব পক্ষের ভরসা সেই ধর্মীয় মেরুকরণ? তবে শুরুতেই দেখাবো কোন পথে এগোচ্ছে পশ্চিম এশিয়ার এই রক্তক্ষয়ী যুদ্ধ, আর তার কি প্রভাব পড়ছে আমাদের জীবনে, আমাদের পকেটে। দেখুন। মুহুর্মুহু বোমা বর্ষণ, অন্ধকারে মিসাইল হামলা, আকাশ বাতাস কাঁপানো শব্দে বিস্ফোরণ, ঘন ঘন ওয়ার সাইরেনের কাঁপুনি ধরানোর শব্দ। আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধে নাচে পুড়ছে পশ্চিম এশিয়া। এই আকাশে কালকে আমরা আতশবাজির মতো, মানে আমাদের রকেট যেরকম ছোড়া হয় সেরকম আকাশে রকেট একটার সাথে একটা ইন্টারসেপ্ট হচ্ছে, তারপরে ফাইটার জেট ঘুরছে, আর যখন মিসাইলগুলো ইন্টারসেপশন হচ্ছে একেবারে কেঁপে উঠছে, বুম বুম আওয়াজ। আমরা তো ভয়ে এসে কোনার একটা ঘরে মোট 66টা মিসাইল ছোড়া হয়েছিল, 12টা ড্রোন আতশবাজির মতো উঠছে। ভারত থেকে বেড়াতে এবং কাজের সূত্রে বহু মানুষ টান পশ্চিম এশিয়া দেশগুলোতে। এখন ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখানে আটকে পড়েছেন তারা। ভীত সন্ত্রস্ত অবস্থাতেই আছি, আমাদের পয়সা শেষ হয়ে আসছে, পরিস্থিতি খুবই খারাপ। ওষুধপত্র নিয়ে গেছিলাম, কিছু আছে কিছু নেই। যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ আকাশসীমা বন্ধ, বাতিল অসংখ্য বিমান। সব থেকে উদ্বেগের বিষয় হলো লাগাতার যুদ্ধ চললে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আর তেমনটা হলে ভারতীয় জ্বালানির দাম হুহু করে বাড়বে, আর জ্বালানির দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এই আশঙ্কার মধ্যে যুদ্ধের ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। সোমবারে সেন্সেক্সের 1000 পয়েন্ট পতনে 6 লক্ষ কোটি টাকা হারিয়েছেন লগ্নিকারীরা। इस क्षेत्र में मौजूद सभी भारतीय नागरिकों की सुरक्षा के लिए हम सभी देशों के साथ मिलकर काम करते रहेंगे। তৃতীয় দিনে যুদ্ধে নাচো আরো গনগনে। ইরানের দাবি, ইসরায়েল আমেরিকা যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র। We have hit hundreds of targets in Iran, including Revolutionary Guard facilities, Iranian air defense systems. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. পাল্টা আঘাত হানছে ইরানও। আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের হত্যার বদলা নিতে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু দেশগুলোর ওপরও আঘাত হানতে শুরু করেছে তারা। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরেও হামলা চালিয়েছে। এরই মধ্যে কুয়েত সিটির 32 কিলোমিটার পশ্চিমে আল জাহারা শহরে আমেরিকার যুদ্ধবিমান F-15 ভেঙে পড়েছে। এদিকে ইরানের বন্ধু বলে পরিচিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেন মাকলেদকে মেরেছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। খাস লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালিয়েছে তারা। এবিপি আনন্দ। দেখুন, প্রথমেই একটা কথা বুঝে নেওয়া ভালো,
কয়েক ঘন্টার মধ্যে কার্যত বিনা নোটিসে যে যুদ্ধটা শুরু হয়ে ক্রমশ গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নয়। এই যুদ্ধটা একেবারে আমাদের দোরগোড়ায়। পশ্চিম এশিয়ার যে দেশগুলোর সঙ্গে এই রাজ্যের এবং এই দেশের হাজার হাজার মানুষের রুজি রুটির প্রত্যক্ষ যোগাযোগ আছে, সেই দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান, এই যুদ্ধের আঁচে রীতিমতো ফুটছে। একদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চরচর করে বাড়ছে, অন্যদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শেয়ার বাজারে বড়সড় ধস। 3000 কিলোমিটার দূরের এই যুদ্ধ একেবারে সরাসরি প্রভাব ফেলেছে এবং আরও ফেলতে চলেছে আমার আপনার পকেটে। তবে আমাদের সব থেকে বেশি উদ্বেগে রেখেছে তা হলো অসংখ্য বঙ্গসন্তান এই দেশগুলোতে কর্মরত, অনেকে রীতিমতো প্রতিষ্ঠিত। এখন এই উদ্বেগের মধ্যে, এই আশঙ্কার মধ্যে প্রতিটি ঘন্টা এই রাজ্যের অসংখ্য পরিবার কাটাচ্ছেন এই রাজ্য থেকে বা ওখান থেকে উদ্বেগের সেই কল, সেই উদ্বেগ আমাদেরও প্রতি মুহূর্তে প্রতিদিন স্পর্শ করছে। বিমানপথ বন্ধ হয়ে যাওয়ায় আটকে আছেন বহু ভারতীয়। আমি প্রথমে কাতারের রাজধানী দোহায় সরাসরি কথা বলবো এক বঙ্গসন্তান শৈবাল বসুর সঙ্গে, পেশায় ইঞ্জিনিয়ার। আমি আপনার কাছে শৈবালবাবু গত 3 দিনের অভিজ্ঞতা, মানে নিঃসন্দেহে আপনার জীবনে এই অভিজ্ঞতা এর আগে হয়নি, এটা ধরেই নিতে পারবো। এবং সবথেকে বড় কথা যে অফিস যেতে পাচ্ছেন, আপনার দৈনন্দিন যে জীবন আপনার এবং আপনার পরিবারের কতটা ধাক্কা খেয়েছে এবং ঠিক কী রকম পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আছেন আপনারা? নমস্কার সুমনবাবু। সুদূর দোহা থেকে এবিপি আনন্দের দর্শকবৃন্দকে জানাই শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমরা প্রচন্ড টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। গতকাল পর্যন্ত সকাল 7:30টায় লাস্ট একটা অ্যাটাক হয়েছিল, তারপর থেকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু আজকে সকাল 8:05 লোকাল টাইমে আবার মিসাইল অ্যাটাক হয়েছে এবং আমরা 3-4টে আওয়াজ পেয়েছি। যখনই ইন্টারসেপ্ট করছে তখনই একটা বিরাট আওয়াজ হয়, 3-4টে আওয়াজ পেলাম। পরবর্তীকালে আমার কাছে খবর এলো যে আমাদের যেটা এলএনজি যেখানে প্রডিউস করা হয় আলখোর, সেখানেও একটা মিসাইল গ্রাউন্ডেড হয়েছে, একটা আমেরিকান এয়ারবেসের কাছে একটা গ্রাউন্ডেড হয়েছে এবং আরেকটা আপনার মিসাইল আমাদের আরেকটা সাউথে যেটা মেসাইদ বলে যে জায়গা, সেখানে একটা পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যে ওয়াটার ট্যাঙ্ক আছে সেখানে একটা অ্যাটাক হয়েছে। এই অ্যাটাক হয়ে যাওয়ার পর কাতার গভর্নমেন্ট মেসাইদ এবং আলখোরে এলএনজি প্রোডাকশন প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে এবং আজকের থেকে প্রোডাকশন এলএনজি কমপ্লিটলি বন্ধ এবং এর একটা সুদূর প্রসারী এফেক্ট হবে। এটা মানে আপনারা জানেন যে ইন্ডিয়ার সমস্ত এলএনজিটাই কাতার থেকে যায়, একদম পুরো এলএনজি কাতার থেকে যায় এবং আজকে অ্যাজ পার মিডিয়া রিপোর্ট যে অলরেডি আপনার ইউরোপে এলএনজি প্রাইস 50% বেড়ে গেছে আজকে বিকেল থেকেই এবং খুবই ভয়ানক অবস্থা। আমরা বাড়িতেই আটকে রয়েছি। আমাদের মানে বাড়িতেই আটকে আছেন, বেরোতে পারছেন না, তাহলে বাজার দোকান বা দৈনন্দিন যে জিনিসপত্রগুলো কেনার সেখানে কি মানে বাড়ির মজুত তো মানে কেউ অতদিনের বা এক সপ্তাহের মজুত থাকে না, সেক্ষেত্রে কি ভাবছেন? না, সেক্ষেত্রে আমরা যেতে পারবো, আমরা যেতে পারছি, আপনার মল খোলা আছে, আমরা যাব রাত্রের দিকে বা কখনো যেতে পারছি, সেটা নিয়ে সেটা গভর্নমেন্ট কভার আপ করছে, সেদিকে কোথাও প্রবলেম নেই। কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমরা যাচ্ছি না, আমরা এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, গতকালও করেছি, আজকেও করেছি, হয়তো কালকেও করব। কবে এটা ঠিক হবে আমরা জানি না। গভর্নমেন্ট ডাইরেক্টিভ দিয়ে দিয়েছে টু স্টে অ্যাট হোম অ্যান্ড বি কেয়ারফুল এবং হচ্ছে আমরা সবসময় মোবাইলে একটা অ্যালার্ট পেয়ে যাচ্ছি, কোনো কিছু অ্যাটাক হওয়ার আগে বা এরকম গভর্নমেন্টের কাছে যদি কোনো খবর থাকে আমরা প্রত্যেকেই আমাদের মোবাইলে অ্যালার্ট এসে যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আপনারা ঘরেই থাকুন, ঘর থেকে বেরোবেন না। আমি ঠিক এই প্রশ্নেই আসছিলাম যে সরকারি নির্দেশিকাতে ঠিক কি লেখা আছে, কি বলা হচ্ছে নাগরিকদের? হ্যাঁ, সরকারি নির্দেশিকাতে এটাই বলা হয়েছে যে আমরা প্রত্যেককেই ঘরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া কেউ যেন বাইরে না বেরো এবং take care yourself, that's all. এবং ওষুধ
ওষুধ এবং হ্যাঁ। সবকিছু ডাক্তার সবকিছুই মজুদ আছে। হ্যাঁ। কোথাও কোনো প্রবলেম হলে আমরা চলে যেতে পারবো, বা আমরা যদি আমাদের ইন্ডিয়ান এম্বাসি থেকেও যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, দরকার হলে আমরা ইন্ডিয়ান এম্বাসিতেও যোগাযোগ করতে পারবো। ফেয়ার এনাফ। এই মুহূর্তে নিঃসন্দেহে আপনি যেখানে থাকেন বেঙ্গলি কমিউনিটি খুব স্ট্রং এবং মানে প্রচুর বাঙালি বাস করেন একসঙ্গে। স্বাভাবিকভাবেই আপনার এই প্রান্তে মানে পশ্চিমবঙ্গের বাবা মা আত্মীয় স্বজন অন্যান্য পরিবারের যারা থাকেন তারা নিঃসন্দেহে উদ্বেগের মধ্যে আছেন। আপনাদের মধ্যে নিজস্ব কমিউনিকেশন তো নিঃসন্দেহে আছে। কতজনের এই আপনাদের যে মানে বাঙালি গোষ্ঠী বা বেঙ্গলি কমিউনিটি তার মানে কতজনের এটা সংখ্যাটা কি রকম? এরকম আমরা দেখুন এখানে দুটো শ্রেণী থাকে, একটা ফ্যামিলি একটা ব্যাচেলার। তো আমাদের রেগুলারই প্রতি মাসে একটা তো গেট টুগেদার হয়। সেই গেট টুগেদারে আমরা প্রায় 200-300 ফ্যামিলি জয়েন করি। ওয়ান্স ইন আ মান্থ আমাদের গেট টুগেদার আছে। আমাদের স্পোর্টস হয়, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন আর্টিস্ট বম্বে ক্যালকাটা থেকে এখানে পারফর্ম করতে আসে, সবকিছুই চলে। এবং অল টুগেদার প্রায় 1000-এর ওপর আপনার কর্মরত বাঙালি তো এখানে আছেই। আমাদের কমিউনিটি খুবই স্ট্রং এবং ফ্যামিলি এবং ব্যাচেলার মিলিয়ে অলমোস্ট 1000 বেশি। শৈবাল বাবু অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে টেক কেয়ার, হ্যাঁ, বা এবং কোনো রকম ঝুঁকি নেবেন না, এবং নিঃসন্দেহে আপনি তো বললেন সরকারের সঙ্গে কমিউনিকেশন আছে, সরকারি নির্দেশিকা আসছে এবং অ্যালার্ট মেসেজও আসছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে শৈবাল বসুদের মতো অসংখ্য মানুষ এই দেশগুলোতে হয় আটকে, নয় কিছুটা উদ্বেগের মধ্যে, নয় যেরকম শৈবালবাবু বলছিলেন যে ওয়ার্ক ফ্রম হোম, বাইরে বেরোনো কিছুটা রেস্ট্রিক্টেড, সীমাবদ্ধ, এবং এই সকাল বিকেল মিসাইল হানা বা ড্রোন হানার মধ্যে যারা পড়েছেন, উদ্বেগ নিয়ে ঘরের মধ্যে আটকে আছেন, দ্রুত একবার এই দেশগুলোতে কয়েকজনের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, তারা ছবি পাঠিয়েছেন। ঠিক কী ছবিটা দেখাবো। লোকজন বাইরে বার হচ্ছে না, অতটা ম্যাক্সিমাম সব ঘরের ভেতরেই আছে। কিন্তু যখন সাইরেনটা দিচ্ছে মানে ওয়ার্নিং ইয়েটা দিচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে, তখন ম্যাক্সিমাম লোক সব বাইরে বেরিয়ে যাচ্ছে। কবে ফেরত যেতে পারবো? আকাশে আলোর ঝলকানি, ক্ষেপণাস্ত্র ড্রোনের হাড় হিম করা শব্দ, মনে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে পশ্চিম এশিয়ায় রয়েছেন অসংখ্য ভারতীয়। কর্মসূত্রে দোহায় গিয়ে আজকে পড়েছেন ফিটনেস ট্রেনার চিন্ময় রায়। সেখানকার ছবিটা তুলে ধরেছেন তিনি। আমি তো কালকে জানো তো আমি ওই বিল্ডিং এ ছিলাম, প্রচুর আওয়াজ পেয়েছি। তুমি পেয়েছো? পেয়েছো না? আমার কিন্তু বেশ ভয় লাগছিল। তোমার ভয় লাগছিল না বলো? তুমি আকাশে দেখেছো কালকে? দেখেছি, রাত্রে দেখেছি, দেখেছি না, সকালে দেখেছি। হ্যাঁ, আমিও তো সে ভয়ে একদম কেঁপে উঠেছি। আজকে মানুষ অনেক আতঙ্কিত হয়েছে না বলো? সেটাই বলছি। আমাদের মানে আমি তো দেখো কলকাতা থেকে এসেছি, আমি এসেছি মাত্র 3 সপ্তাহের জন্য। আমার একেবারে মানে ভয় একেবারে ছিটকে গেছি কালকে। দুবাই থেকে দোহা, কাতার থেকে বাহারিন, ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন পশ্চিম এশিয়ার দেশগুলিতে আজকে থাকা একাধিক বাঙালি। কর্মসূত্রে কাতারে থাকেন হরিণঘাটার বাসিন্দা, পেশায় ইঞ্জিনিয়ার রাজেশ মণ্ডল। মার্কিন সেনা বেসের কিছুটা দূরেই থাকেন তিনি। বর্তমানে পুরোপুরি ঘরবন্দি। আতঙ্কেই আছি আমরা, মানে কোথায় কি হবে, কখন কি হবে বলা যাচ্ছে না। যখনই হামলা হয় তার আগে এখান কাতার কিউবিসি থেকে একটা অ্যালার্ম আসে। আমি যেখানে থাকি সেখান থেকে 20 কিলোমিটার দূরে একটা আমেরিকান বেস আছে। সেখান থেকে আমেরিকান বেসটা ঠিক নর্থ সাইডে, আর ঠিক এর সাউথ সাইডে আমেরিকান ক্যাম্পগুলো আছে। কর্মসূত্রে বাহারিনের রাজধানীতে হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মানিক বাগুই। যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন তিনি ও তার স্ত্রী। হঠাৎই বোম শুরু হয় স্টার্ট। তো আমাদের এখান থেকে বেশি দূরত্ব নয়, ধরুন বেশি হলে হয়তো 5 কিলোমিটার এরকম হবে। ফার্স্ট এখানে বোমটা পড়ে। দক্ষিণ কলকাতার নাকতলার বাসিন্দা আশিস পণ্ডিত। কর্মসূত্রে 25শে ফেব্রুয়ারি গেছিলেন দুবাই। রবিবার ফেরার কথা ছিল, কিন্তু আটকে পড়েছেন তিনিও। নিজের মোবাইল ফোনে দেখিয়েছেন দুবাইয়ের শুনশান রাস্তাঘাটের ছবি। এই হলো রাস্তা, এই সোজা রাস্তাটা চলে গেছে দুবাই। হ্যাঁ, দুবাই বাড়িঘর দেখছেন তো দুবাই। হ্যাঁ, এই রাস্তাটা ভরে থাকে। আপনি দেখছেন দুবাইয়ের দিকে গাড়ি খুব কম যাচ্ছে, দেখেছেন যে দুবাইয়ের দিকে গাড়ি খুব কম যাচ্ছে। এই যে মেট্রো রেল যাচ্ছে, মেট্রো রেলও চলছে, তেমন ভাবে মেট্রো রেল চলছে। বামাপদ গঙ্গোপাধ্যায় ট্যুরিজমের ব্যবসা। তার ট্রাভেল এজেন্সি গত 25শে ফেব্রুয়ারি 20 জনের দলকে নিয়ে দুবাই আবুধাবি ঘুরতে গেছে।
তো স্বাভাবিকভাবে তারা আটকে রয়েছেন এবং তাদের পরিবারের লোকজনও যথেষ্ট উদ্বিগ্ন এবং মাঝে মাঝেই সেই কারণে তারা কি অবস্থায় রয়েছেন, কি করছেন খোঁজ নেওয়ার জন্য ট্যুরিজম সংস্থার যে ফোন সেটা মাঝে মাঝেই বেজে উঠছে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তের যা পরিস্থিতি হয়ে গেছে, এখন ট্যুরিজম কিভাবে চলবে এটা এখন একটা ভাবনার বিষয়। তার কারণ হচ্ছে সমস্ত দেশে একটা যুদ্ধ খেলা পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানে থাকা বসিরহাটের একই পরিবারের 5 সদস্যকে নিয়ে তীব্র উৎকণ্ঠায় রয়েছেন পরিজনরা। কালকে আমার ছেলের সঙ্গে কথা হচ্ছে না। ভারত সরকারকে চাই আবেদন, আমার ছেলে বৌমা নাতিপতি বাড়ি আসুক। একসময় ময়দানে দাপিয়ে খেলেছেন ইরানের নাগরিক প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরি। কলকাতায় খেলতে এসে ভালোবেসে ফেলেন এই শহরকে, আর ইরানে ফেরেননি। আমি জানি না এসব পলিটিক্যাল ব্যাপার, আমি এই পলিটিক্সে কোনো লাভ নেই, কোনো চিন্তা নেই। যে আছে ও সব ঠিক হবে। সবাই চাইছেন শান্তি ফিরুক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু কি তা চাইছেন? ইরানও কি আঘাতের পাল্টা প্রত্যাঘাত বন্ধ করবে? হিন্দল দে, আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথম দিন অনেকেই বলেছিলেন এই যুদ্ধের আয়ু আর কতদিন, আমেরিকা ইসরায়েলের শক্তির সামনে কদিন পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারবে ইরান। সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, প্রতিরক্ষা মন্ত্রী নিহত, সেনাপ্রধান নিহত, একেবারে শীর্ষস্থানীয় 15 জন প্রথমেই নিহত হয়েছেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যত সময় গড়ালো প্রতি আক্রমণের তীব্রতা আর ব্যাপ্তি দুটোই ক্রমশ ছড়াতে থাকলো। যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেই রকম 27টা জায়গায় 24 ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করে দিল ইরান, এবং আজও এই মরিয়া আক্রমণ চলছে। এখন যখন আমরা লাইভ এই অনুষ্ঠান করছি তখনও একের পর এক মার্কিন বেসে সেখানে আক্রমণ চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলে। সুমন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। পৃথিবীটাতে একটু অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে এখন যার জোর তারই মুলুক, তারই তেল, তারই ইচ্ছায় চলবে। কোনো আন্তর্জাতিক নিয়ম কানুন কিছু না মানলেও চলবে, এবং সেখানে সেই রকমভাবে কাউকে প্রতিবাদ করতে দেখছি না। এইখানে আমি আমাদের ভারতবর্ষের রাজনৈতিক লিডারশিপ এবং আমাদের বিজ্ঞানীদের অনেক ধন্যবাদ দেব, যে তারা 1971 এবং 1999-তে নিউক্লিয়ার ব্লাস্ট করেছিলেন আমেরিকার বিরুদ্ধে গিয়েও, ইচ্ছার বিরুদ্ধে গিয়েও, এবং তাই জন্য আজকে এই ট্রাম্পের জাহাজগুলো আমাদের সাগরে, ভারত মহাসাগরে নেই, তারা অন্য সাগরে আছে। না হলে বলতে হয়তো তোমাদেরও এই জিনিসটা আমার দরকার, তাই জন্য আমরা তোমাদের দেশটাকেও নিয়ে নেব। তা মানে নর্থ কোরিয়াকে কেউ অ্যাটাক করতে সাহস পায় না, ভারতবর্ষকে কেউ অ্যাটাক করতে সাহস পাবে না, কিন্তু ইরানকে অ্যাটাক করা যায় যদি হয়। সেটা আমাদের একটা লেসেন্স টু টেক অ্যাওয়ে ফ্রম হিয়ার। এবার আসি যে আপনি বললেন যে যুদ্ধের ব্যাপারটা কিভাবে। দেখুন, ইন্টেলিজেন্স তো ছিল আমেরিকার এবং ইসরায়েলের, এবং তারা স্থির করে নিয়েছিল বিচার যে আউটকাম টক্সে যাই হোক, জেনিভা ওমানের মধ্যস্থায় আমরা অ্যাটাক করব। তারা একদম গুছিয়ে এসেছিল। 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের প্রয়োজন ছিল না এই কাজটা করবার, যেটা এখন অবধি তারা করেছে, এবং সেটা আমরা দেখেছি তারা স্ট্রংলি করেছে এবং অনেকটা করেছে। যেখানে তারা ভুল করেছিল, তারা ভেবেছিল হয়তো ভেনেজুয়েলার মতো হবে, তারা বুঝতে পারেনি, বা হয়তো ট্রাম্প হয়তো পড়েনি, তিনি অত ইয়াং ছিলেন, যে ভিয়েতনামেও কিছু হয়েছিল। তো অনেক সময় আফগানিস্তান ভিয়েতনামের মতো অনেক ছোট দেশ অনেক কিছু করতে পারে, আর ইরান অতটা ছোট দেশ না। তাদের সামরিক শক্তিতে অন্যান্য জিনিস কম থাকলেও মিসাইল এবং ড্রোন যথেষ্ট পরিমাণে আছে, এবং তাদের একটা লিডারশিপের টায়ার আছে, যেটা পৃথিবীতে একটি ইউনিক লিডারশিপ টায়ার, যেটা অন্য কোনো দেশের নেই। 3 টায়ার লিডারশিপ বলে এটাতে। একদিকে যেমন রিলিজিয়াস লিডাররা দেবে, তেমনি আইআরজিসি দেবে, কমান্ড কান্ট্রির, এবং তার সাথে সাথে যারা পলিটিক্যাল লিডারশিপ তারা দেবে। সেইটা আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাকশন, যে এত কিছু হয়ে যাবার, অনেক ধ্বংস হয়েছে ইরানের উপরে, কিন্তু তারপরেও ইরান কিন্তু রয়েছে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাইবো, যে দেখুন, আমরা দেখেছি ইসরায়েলের বিরুদ্ধে 6টা আরব নেশন, আরও অনেক আরব নেশন, সেই 1948-এ জবের থেকে ইসরায়েল ডিক্লেয়ার হয়েছিল, ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার, ইয়াম কিপ্পুর ইয়ার, 6 ডে ওয়ার, এই কিছুদিন আগে লড়াই করেছে। এখন সবকটা আরব নেশন মিলে আরেকটা মুসলিম দেশ ইরানের ওপরে লড়াই করতে তৈরি হচ্ছে, জিসিসি ডিসিশন দিচ্ছে, আমরা ফাইটার এয়ারক্রাফট উড়াবো। শুনতে পাচ্ছি, জানি না, কনফার্ম না, যে সৌদি আরবিয়ার ফাইটার এয়ারক্রাফট এবং মিসাইলও নাকি এই যুদ্ধে অংশ নিয়েছিল, এবং তারা এখন ভয় পাচ্ছে যে ইরান হয়তো তাদের টার্গেট করবে।
এবার আসি যে ভারতবর্ষের কি মানে অবস্থা এখন, যে আমাদের যে একটা বিরাট সংখ্যক পপুলেশন আছে, প্রায় 1 কোটি পপুলেশন এই দেশগুলোতে, এবং সেইখানে তারা ব্যবসা করে, তাদের একটা রেমিটেন্সও আসে, এয়ার ট্রাফিকের এয়ারফেয়ার বেরবে, তাছাড়া একটা বিরাট রেমিটেশন ভারতবর্ষে আসে। তেলের দাম তো বাড়তেই পারে, সেটা ওনারা বলবেন। এইবার হচ্ছে যে এই যুদ্ধটা কি চলবে এটা কেউ বলতে পারে না। আমি জ্যোতিষী না, বাট হ্যাঁ আমি মিলিটারি অ্যানালিসিস করি এবং 40 বছর ধরে এইটা নিয়ে পড়াশোনা করছি। একটা আন্দাজ আছে, আমি এখনো মনে করছি যে ট্রাম্প যেরকম বেপরোয়া এবং তার একটা ডোমেস্টিক অডিয়েন্স আছে। দেখুন, ইসরায়েল এবং ট্রাম্পের কিছু বাধ্যবাধকতাও ছিল একটা যুদ্ধ লাগাবার। একটা হচ্ছে এপস্টাইন ফাইলস এবং দেশের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে যাচ্ছে, সুপ্রিম কোর্ট ট্যারিফ নিয়ে যা করেছে, ট্যারিফ নিয়ে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে গেছে, মুহূর্তে মানুষের দৃষ্টিটা ঘুরে গেল। আমাদের বেঞ্জামিন নেতানিয়াহুর অপোজিশন যখন আমাদের প্রাইম মিনিস্টার গেল, ওনারা যতক্ষণ অবধি ইসরায়েলের প্রাইম মিনিস্টার কথা বলছেন ওনারা বেরিয়ে চলে গেলেন। যখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কথা বলছেন ওনারা আবার ঢুকে এলেন, কারণ টোটালি অপোজড বাই দ্য মানে দিস থিং। ফলে পপুলার সাপোর্ট নেই। যুদ্ধটা একটা পরিত্রাণ দিতে পারে, সেটা হয়তো তারা করেছে। এইবার হচ্ছে একটা কিন্তু ফারাক আছে, যেটা অনেকেই বলছে লম্বা টানবে। দেখুন, রাশিয়া ইউক্রেন লম্বা টানছে নিশ্চয়ই, কিন্তু আমেরিকা রাশিয়া না। আমেরিকার একটা অসুবিধা আছে, আমেরিকার লোকেরা বডি ব্যাগস নিতে পারে না। আমেরিকার লোকেরা যদি বডি ব্যাগস বেশি পৌঁছায়, অলরেডি 4-5টা বডি ব্যাগ পৌঁছেছে, 1-2 যদি জাহাজ ঢলে নাক পড়ে আমেরিকার, তাহলে আমেরিকার লোকেরা ট্রাম্পকেও পাত্তারি গুটিয়ে দেবে বলে সেটা উনি জানেন। তো উনি যেটা করতে পারেন, আমার যেটা সন্দেহ হচ্ছে যে উনি বড় স্ট্রাইক করতে পারেন, মহা কোনো অস্ত্র ব্যবহার করতে পারেন। এবং সেখানে আইআরজিসিও দেখছে, যে বলছে তারা যে আমাদেরও কাছে এমন অস্ত্র আছে যেটা আমরা এখনো রিভিল করিনি, আমরা এখনো আমাদের স্টক পাইলের ন্যূনতম অস্ত্রগুলো ব্যবহার করেছি। এবং তার সাথে একটা জিনিস হচ্ছে যে আজকে রাতেই হয়তো করতে পারেন উনি সেটা, কারণ উনিও বোঝেন এটা যে আমার কিন্তু মানে ডোমেস্টিক অডিয়েন্স শেষ হয়ে যাবো, আমি ইলেকশন হারবো। ফলে অতটা টানবেন না, টানবার ক্ষমতা আছে, পয়সা আছে, টানবার ক্ষমতা আছে। এবার বলছেন আমেরিকার জনমতে উল্টো দিকে চলে যাবে, উল্টো দিকে চলে যাবে। এবং দুটো জিনিস, কারণ এটা উনি ভেবেছিলেন একটা কেক ওয়াক হবে, সেটা হয়নি। এবং দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, রাশিয়া আর চায়না তারা তাদের তাস এখনো ফেলেনি মাটিতে। শুনতে পাচ্ছি নাকি চায়না ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে ভীষণভাবে ইরানকে, কিন্তু কনফার্ম না। এবং এরা অনেক দিন ধরে মিসাইল টিসাইল গুছিয়েছে, এদের জন্য অনেক কিছুই করেছে। এবং এখন আমি সারপ্রাইজড হব না যদি কোনো মহা অস্ত্র ব্যবহার করে আমেরিকা এই যুদ্ধটাকে তড়িঘড়ি এমন একটা জায়গায় পৌঁছাতে, যেটাতে আর কি তারা বাধ্য হবে একরকম ভাবে, যে মানে অনেক কিছু হয়ে যাবে হয়তো তাদের। আর লাস্ট একটা কথা বলবো, এই যে কটা গালফ কান্ট্রিজ আছে তাদের মধ্যে বিরাট একটা অংশের শিয়া পপুলেশন 30%, 20% এরকম, এবং তাদেরকে বেছে বেছে টার্গেট করেছে। এবং বিশেষ করে দোহা আর দুবাই এদের টার্গেট করেছে। কারণ আপনি যদি দেখেন, একটা অ্যাকর্ড হয়েছিল, আব্রাহাম অ্যাকর্ড, এই ট্রাম্পের সাথেই, প্রথম ট্রাম্পের সাথে, মানে ট্রাম্প 1 এবং সেইখানে মরক্কো, সুদান ছাড়া মানে ইউএই, দুবাই বলতে আমরা তো ইউএই বলি, বাট আসলে শারজা, আবুধাবি আর দুবাই, এরা খুব বেশি পায়তারা করেছিল এবং অলমোস্ট সৌদি আরবকে সই করিয়ে দিয়েছিল। তো সেইখানে এদের একখানা রাগ আছে যে যখন আমরা ইহুদি বিরোধিতা করছি, তোমরা ইসলামের হয়েও আমাদের বিরোধিতা করেছিলে, তাই জন্য তাদের একটা শিক্ষা দিচ্ছে। এবং তারা কিন্তু খুব ক্ষুদ্র। ম্যাপটা যদি দেখেন, সৌদি আরবিয়া ছাড়া আপনি উপর থেকে আসুন, কুয়াত, কাতার, বেহরাইন, ইউএই, ওমান, এগুলো সব কটা যোগ করলেও ইরানের সমান না। ফলে ইরানের মার খাবার ক্ষমতা আছে, রেসিস্ট্যান্স অ্যাবজর্ব করবার ক্ষমতা আছে। তারা ধ্বংস অত তাড়াতাড়ি হবে না, হয়তো শেষ দিন অবধি মরবে আর কি, শেষ মানুষটা অবধি লড়াই করবে। দেখা যাক, সময় বলবে। আশা করি ভারতবর্ষের থেকে বেরিয়ে আসবে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আমি দুটো ডেটা আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে রয়টার্সের একটা সমীক্ষা, যেখানে 5 জনের ভেতর 4 জনই কিন্তু যুদ্ধের উল্টো দিকে মত দিয়েছেন। অর্থাৎ এই যে যুদ্ধ বিরোধী জনমত, সেইটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। 1 জন মাত্র যুদ্ধের পক্ষে প্রতি 5 জনের মধ্যে মত দিয়েছেন। খুব ইন্টারেস্টিং। আর ব্রিগেডিয়ার দাস বলছিলেন যে প্রচুর মানুষ, প্রচুর ভারতীয় ওখানে আছে। ডেটা কি বলছে? পশ্চিম এশিয়ার দেশগুলোতে প্রায় 1 কোটি ভারতীয় থাকেন। সংযুক্ত আরব আমিরশাহিতে প্রায় 35.5 লক্ষ ভারতীয়, কুয়েতে প্রায় 10 লক্ষ ভারতীয়, কাতারে প্রায় 8.5 লক্ষ ভারতীয় থাকেন। এছাড়া বাহরিন, ইসরায়েল, ইরানে তো থাকেনি। আমি বলছি এই ছবিটা নিঃসন্দেহে আমাদের উদ্বেগ বাড়ায়। পাশাপাশি আরেকটা উদ্বেগ যেটা সরাসরি পকেটে ধাক্কা দেয়, সেটা হচ্ছে তেলের দাম। অবধারিতভাবে তেলের দাম কি বাড়তে চলেছে? পরের প্রতিবেদন।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি এই মুহূর্তে থিতু হওয়ার কোনো লক্ষণ নেই। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল আমেরিকা। সংঘাতের আবহে ভারতের চিন্তা বাড়াচ্ছে খনিজ তেলের দাম। হু করে বাড়তে পারে পেট্রোল, ডিজেল। আমেরিকাকে জবাব দিতে তাদের বন্ধু দেশগুলোর তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রগুলিকে টার্গেট করতে শুরু করেছে ইরান। সোমবার সৌদি আরবে রাস্তানুরায় আরামকো তৈল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে কাতারে অন্যতম বড় সংস্থা কাতার এনার্জির একাধিক সাইটে হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার জেরে প্রক্রিয়াকরণ সাইটে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস উৎপাদনই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কাতার এনার্জির মতো তাবড় সংস্থা। একই সঙ্গে অপরিশোধিত তেলের দাম বাড়া নিয়েও বিশ্ববাজারে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ। এমনিতেই গত দুদিনের মধ্যে বেড়েছে অপরিশোধিত খনিজ তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 10%। ব্যারেল পিছু দাম পৌঁছে গেছে $80 কাছাকাছি। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েকদিনে এই দাম $100 চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এরই মাঝে ভারতকে সবচেয়ে বেশি যে বিষয়টি ভাবাচ্ছে তা হলো হরমুজ প্রণালী দিয়ে তেলের আমদানি। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় 20 থেকে 25% যায় হরমুজ প্রণালী হয়ে। হরমুজ প্রণালী দিয়েই জ্বালানির প্রায় 40% আমদানি করে ভারত। পারস্য উপসাগর ও ওমান সাগরের ঠিক মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী, যার শিপিং লেনের সিংহভাগের নিয়ন্ত্রণ রয়েছে এর পূর্ব দিকে অবস্থিত ইরানের হাতে। হরমুজ প্রণালী ছাড়া আর কোনোভাবে পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে জলপথে তেল পরিবহন সম্ভব নয়। আর এই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। শুধুমাত্র ইরান ও চীনের কয়েকটি জাহাজ রবিবার ও সোমবার এই শিপিং লেন ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে তেলের ট্যাঙ্কারগুলি এসে পৌঁছয় ওমান সাগরে। এরপর ওমান সাগর থেকে আরব সাগর হয়ে ভারতের বিভিন্ন বন্দরে পৌঁছে যায় তেলবাহী জাহাজগুলি। ইরান এই প্রণালী স্থায়ীভাবে বন্ধ করে দিলে তেলের দাম ভয়ঙ্কর হারে বাড়তে পারে। ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে এবং পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন, যে কোনো জিনিসের পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বাড়বে এবং এটাকে আমরা অর্থনীতির পরিভাষায় বলি অয়েল প্রাইস পাস থ্রু। অয়েল প্রাইস যেই বিশ্ববাজারে বাড়লো, একটা পাস থ্রু হয়ে দেশের যে অভ্যন্তরের যে জিনিসপত্রের দাম তার কিন্তু ওপরে একটা ইম্প্যাক্ট হবে এবং মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী। ইরান এবং মধ্যপ্রাচ্যের মাঝখান দিয়ে যে হরমুজ প্রণালী, সেখান দিয়ে যে তেল আসে, সেটা ভারতবর্ষের প্রায় 50% তেলের যোগান। এই যোগানে যদি একটা বড় রকম ধাক্কা খায়, সেটা যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই হোক অথবা ইরান হরমুজ প্রণালীর ওপর আক্রমণ করছে এবং জায়গাটি বন্ধ করে দিতে সক্ষম হয়েছে এই কারণেই হোক, ভারতবর্ষে যে যোগান থাকা উচিত তেলের, তার তুলনায় কিন্তু যোগান কমে যাবে। চাহিদা যেহেতু কমার কোনো কারণ নেই, ফলে এর যে প্রধান এফেক্ট সেটা হলো দামের উপর। এই হরমুজ প্রণালীর কাছে 6টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এর সঙ্গে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বিভিন্ন দেশের অন্তত 150টি তেলবাহী জাহাজ। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে প্রায় 3000 কিলোমিটার দূরের এই যুদ্ধে পরিস্থিতির আঁচ একেবারে ইতিমধ্যেই কিন্তু ভারতের গায়ে এসে লেগেছে। হুড়মুড়িয়ে শেয়ার বাজার পড়েছে। দিনের শেষে 312 পয়েন্ট নিফটি পড়েছে, 1048 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। এবং আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার জেরে তেলের দামও বাড়তে পারে। 2019-এর পর থেকে ইরান থেকে সরাসরি তেল আমদানি করে না ভারত। ভারতের আমদানি করা পরিশোধিত তেলের একটা বড় অংশ কিন্তু ওই ইরানের সীমান্তবর্তী হরমুজ প্রণালী হয়ে আসে। কাতারের মতো দেশ থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাস যেটা আসে, তারও কিন্তু অর্ধেক অংশ ওই হরমুজ প্রণালীর ওই রাস্তা ধরেই আসে। এই পথ বন্ধ, ফলে ভারতের তেলের যোগানে টান পড়তে বাধ্য। তারপরে জ্বালানির দাম চচ্চড়িয়ে এদেশে বাড়বে। জ্বালানির দাম বাড়া মানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া। আমার পরের বক্তা বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। এই যুদ্ধের আঁচ কতটা ভারতের সাধারণ মানুষের গায়ে এসে লাগতে পারে অনির্বাণবাবু? দেখো সুমনদা, আজকে যদি আমরা দেখি যে শনিবার থেকে যুদ্ধটা শুরু হয়েছে, যদি শনিবার থেকে যুদ্ধটা না হতো তাহলে আপনার এখানে আমরা দেখতাম এসআইআর নিয়ে যুদ্ধ হচ্ছে। ঠিক, ভারতবর্ষের অর্থনীতি কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আপনি আমার মাধ্যমে যেটা জানতে চাইছেন, আমি আপনার মাধ্যমে সমস্ত এবিপি আনন্দের দর্শকদের জানাচ্ছি যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ভারতবর্ষের বাজারে আবার বলছি রাজনীতি অর্থনীতি সম্পৃক্ত। আগামী কয়েক মাসের মধ্যে 5টা রাজ্যে নির্বাচন আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, তার মধ্যে তামিলনাড়ু আছে এবং তার মধ্যে কেরালাও আছে একদম। এবং সেই জন্য আমি আপনাকে খুব দৃঢ় কণ্ঠে বলছি যে তেলের দাম যতদিন নির্বাচন আছে ততদিন ভারতবর্ষের বাজারে বাড়বে না। তাতে হয়তো অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো আছে, তাদের লোকসান বহন করতে হবে। কিন্তু আসল যদি চিত্রটা আমরা দেখি, এটা ঠিক
যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন 2021 সালে শুরু হয়েছিল তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছিল। আপনার স্মরণে থাকবে তখন $139 পার ব্যারেল হয়ে গেছিল। তেলের দাম ভারতবর্ষের বাজারেও বেড়েছিল, কিন্তু তেলের দাম আবার কমেও ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা প্রায় $70 কাছাকাছি চলে এসেছিল পার ব্যারেলে। কিন্তু ভারতবর্ষের মানুষের এটা মানে আমি বলবো স্বপ্নভঙ্গ হয়েছিল যে ওই জ্বালানি তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে কমে গেলেও ভারতবর্ষের বাজারে কিন্তু কমেনি। কিন্তু ভারতবর্ষের অর্থনীতির এখন ডাইনামিক্সগুলো যদি দেখেন, আমরা এইখানে যে যুদ্ধটা দেখছি সেই যুদ্ধের আগে ভারতবর্ষ কিন্তু একটা যুদ্ধের মধ্যে পড়েছিল, সেটা হচ্ছে শুল্ক যুদ্ধ। ট্রাম্পের সঙ্গে আমরা দেখেছিলাম যে আমাদের যে মেন বিজনেস পার্টনার আন্তর্জাতিক বাজারে সেটা ছিল আমেরিকা, এবং তার সঙ্গে কিন্তু আমাদের যে বাণিজ্যের যে মেন জিনিস আমরা রপ্তানি করতাম সেই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে আমাদের রপ্তানিকারক সংস্থাগুলো একটু আশার আলো দেখেছিল যখন ট্রাম্প সেই শুল্ক যুদ্ধের থেকে কমে এসে শুল্কটাকে কমিয়ে দিয়েছিলেন। আমরা আবার ইউরোপিয়ান ইউনিয়নের যত রাজ্য স্টেটসগুলো আছে তাদের সঙ্গে আবার একটা বাণিজ্য চুক্তি করেছিলাম। তো আমাদের রপ্তানির অপরচুনিটিসগুলো বাড়ছিল, আমরা হয়তো আবার আশার আলো দেখতে শুরু করেছিলাম। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখছি যে যেহেতু এরকম বিশ্ব বাজারে একটা ডামাডোল শুরু হয়েছে, যারা রপ্তানি করেন এবং রপ্তানি করবার যে গতিপথ সেই জায়গাটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, এবং ভারতবর্ষের ফরেন কারেন্সি আর্ন করবার যে অপরচুনিটিসগুলো সেগুলো কমেছে। অপরদিকে ইন্টারন্যাশনাল মার্কেটে তেল কিনতে গেলে কিন্তু আমাদের অ্যাডিশনাল ডলার আউটফ্লো হবে, এবং আপনি দেখবেন আজকে শেয়ার মার্কেটের যে পতনটা তাতে কী হচ্ছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা আছেন তারা ভারতবর্ষের বাজার থেকে তাদের ইনভেস্টমেন্টটাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেটা সরিয়ে নিয়ে যাচ্ছেন বলে তারা ডলারের মাধ্যমে নিয়ে যাচ্ছেন, যার জন্য কী হচ্ছে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে। সেটাও কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ। আমাদের তো রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করা হয়েছে, এই সংকটে আমরা সেটা কি আবার চালু করা সম্ভব? দেখুন, এটা সরকারিভাবে স্বীকৃত তথ্য নেই যে সেটা তরুণ হয়তো বলবে যে আমরা সত্যি সত্যি রাশিয়ার থেকে তেল কেনাটা বন্ধ করেছি। না, বন্ধ হয়নি, কিন্তু কমেছে। এটা তো আমাদের মিক্স যেটা ছিল আমেরিকার এই যে স্যাংশনটা আসার আগে আমরা প্রায় 42% তেল কিন্তু রাশিয়া থেকে কিনছিলাম, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা চাইছে যাতে আমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করি, কমাই, এবং সেটা যদি হয় তাহলে আমাদের অল্টারনেটিভ অপশান থাকবে রাশিয়ার থেকে তেল কেনা। কিন্তু যুদ্ধের যে বাতাবরণ তৈরি হয়েছে এটা আমি বলবো ওয়ার্ল্ড ইকোনমিকে হয়তো আমি বলবো খুব বাজেভাবে ইম্প্যাক্ট করবে। তার একটাই কারণ, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু সারা বিশ্বের তেল সরবরাহ হয় প্রায় 25 থেকে 30%, এবং হরমুজ প্রণালীতে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখুন ইসরায়েল আর এই আমরা ইরানের যুদ্ধ দেখেছিলাম, জুন মাসেও একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সেখানে আমেরিকার থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে আমরা পিছন থেকে সাপোর্ট করবো, কিন্তু এই প্রথমবার তিনি কিন্তু সামনে থেকে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, এবং এর ফলে কি হয়েছে তিনি কিন্তু চায়নাকে একটা চাপ দিয়েছেন, তার কারণ যে চায়না কিন্তু ইরান থেকে সস্তাতে তেল কিনতো, এবং আপনি দেখবেন ডলারের পাশাপাশি ব্রিক্সের একটা উত্থান হচ্ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু রাশিয়া এবং চীন এবং ভারত তারা কিন্তু এক জায়গাতে এসেছিল, তারা ডলারকে উপেক্ষা করে চেয়েছিল যে আগামী দিনে ব্রিক্সের উত্থান হবে। সেই জায়গাতে ধাক্কা দেওয়ার জন্য কিন্তু তিনি চীনকে একটুখানি সবক শিখিয়ে দিলেন যে সস্তায় যে তেলটা তিনি ইরান থেকে কিনছিলেন সেটাকে যাতে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু তাতে কি হবে, চীনও কিন্তু আবার সেই রাশিয়ার কাছে যাবে, এবং রাশিয়ার সঙ্গে শেয়ার বাজারে কি হবে, ভারতবর্ষের শেয়ার বাজারে একটা দেখুন এই যখনই যুদ্ধের পরিস্থিতি হয় তখন প্রত্যেকটা দেশেই কিন্তু শেয়ার মার্কেটের একটা অধঃপতন আমরা দেখি। ভারতবর্ষের শেয়ার বাজারে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিন্তু কম ফল হয়েছে আজকে, এবং তার একটা কারণ শনিবার যুদ্ধ হয়েছে, তারপরে রবিবার গেছে, আজকে সোমবার, অনেকটা শেয়ার মার্কেট অ্যাবজর্ব করে নিয়েছে, এবং আগামী দিনে হয়তো একটা আমরা দেখব ডাউনফল থাকবে। কিন্তু সবথেকে সুবিধের জায়গা যেটা, ভারতবর্ষে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজ আছে তারা কিন্তু রেগুলার শেয়ার কিনে যাচ্ছে, এবং ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু এই পতনটাকে রোধ করবার চেষ্টা করছে, এবং আগামী দিনে হয়তো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা প্যানিক করবেন। সাধারণভাবে যারা ক্ষুদ্র লগ্নিকারী আছেন শেয়ার মার্কেটের উপর ভরসা করে ইনভেস্টমেন্ট করেন তাদের অত প্যানিক হওয়ার কিছু জায়গা নেই সুমনদা, এবং এইটা বলবো আমি তাদের কাছে একটা অপরচুনিটিস দেবে, কিছু কিছু দামি শেয়ার সেটা হয়তো সস্তাতে তারা কিনতে পারবেন। কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে শেয়ার মার্কেটটা বড় কথা নয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতবর্ষের তেলের দাম বাড়তে বাধ্য, এবং তাতে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে। আমরা দেখবেন কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স, সরকারি পরিসংখ্যান বলছে দাম কমছে, কিন্তু আপনি যখন বাজারে গিয়ে জিনিস কিনছেন তখন কিন্তু তার এফেক্টটা আপনারা পাচ্ছেন না, এবং তার সঙ্গে সঙ্গে যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়, এক প্রকার কিছু অসাধু কারবারি থাকে, তারা কিন্তু এই যুদ্ধের আবহে তারা কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে, এবং সেখানে সরকারি নজরদারি থাকতে হবে। কিন্তু ভারতবর্ষের যদি সামগ্রিক অর্থনীতি আমরা দেখি,
তাহলে এই যুদ্ধের বাতাবরণে ভারতবর্ষের যে অর্থনীতি সেটা বাধাপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং সরকারের কাছে অনেক রকম চ্যালেঞ্জ আছে, ডাইনামিক্সগুলো কিন্তু সরকারের কাছে ডিফারেন্ট। সরকারের কাছে এখন ডিফেন্স সেক্টরে কিন্তু অ্যাডিশনাল এক্সপেন্ডিচার হবে। আপনি জানেন এই যুদ্ধটা যদি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিগণিত হয় বা যদি আমাদের পাকিস্তান যদি আবার কোনো রকম অ্যাটাক করে, সেই জন্য সরকার সামগ্রিকভাবে এই প্রতিরক্ষা খাতে খরচা বাড়াচ্ছে, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। কিন্তু বাজেটের মধ্যে আমরা যেটা দেখি যে একটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার থাকবেই সবসময়, কারণ সরকার প্রতিরক্ষা খাতে সীমান্তটাকে সুরক্ষিত রাখতে চাইবে। এর সঙ্গে সঙ্গে আপনি যদি সাধারণ মানুষের কথা দেখেন, আমরা গোল্ড নিয়ে আলোচনা করছি এখন। এতদিন কিন্তু আমরা গোল্ড সিলভার নিয়ে আলোচনা করতাম না, আমরা বাজারে আলু পটলের দাম নিয়ে আলোচনা করতাম। গোল্ড কিন্তু রকেটের মতো দাম বাড়ছে। একটা আমরা দেখেছিলাম স্টেবিলাইজ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু আবার আন্তর্জাতিক বাজারে কিন্তু সবাই অ্যাগ্রেসিভলি গোল্ড কিনছে এবং ভারতবর্ষের সরকারও কিন্তু গোল্ড কিনছে। এবং গোল্ড কেনা মানেই হচ্ছে যে গোল্ড কিনতে যে খরচাটা সেটা যদি বাড়ে তাহলে আবার সেই ফরেন কারেন্সি বেরিয়ে যাচ্ছে। আমাদের যে বিদেশি মুদ্রার ভান্ডার, সঙ্গে একটা জায়গায় আমি সম্পূর্ণ একমত যে আমাদের দেশে দেখুন যুদ্ধ হোক বা অন্য কোনো বিষয়, অর্থনীতিকে সবসময় রাজনীতি নিয়ন্ত্রণ করে। সেই জন্য আপনারা দেখবেন যে ও বলল যে যেহেতু সামনে ভোটের কারণে দাম খুব বেশি তেলের নাও বাড়তে পারে। আমরা বলছি এইরকমও তো আমরা এই দেশেই দেখেছি, যে দিন শেষ দফার ভোটটা হয়ে গেল সেই দিন 5টার পরে তেলের দাম বেড়ে গেল। এই জিনিসও তো এই দেশেই দেখেছি, যার ফলে এই জায়গায় আমি সম্পূর্ণ এগ্রি করছি। এখন যেটা আপনাদের দেখাবো সেটা আবার সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত, তার কারণ 6000 ফ্লাইট বাতিল হয়েছে, 6000। এবং বুঝতেই পাচ্ছেন যে এই রুটটা বহু ক্ষেত্রে প্লেনের ক্ষেত্রে রুটটাকে চেঞ্জ করতে হয়েছে। যে মুহূর্তে রুটটা চেঞ্জ করা হলো সেই পরিবর্তনের সরাসরি ইম্প্যাক্ট গিয়ে পড়লো পকেটে, অর্থাৎ টিকিটের দাম বেড়ে গেল। কতটা মারাত্মক, কতটা বেশি রকম বাড়লো দেখুন। জ্বলছে মধ্য এশিয়া। ইসরায়েল ও আমেরিকার অতর্কিত যৌথ হানায় ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতোল্লাহ খামেনেইয়ের হত্যার পর প্রত্যাঘাত শুরু করেছে ইরান। কিন্তু ধারে ভারে অনেক পিছিয়ে থাকা ইরান ক্ষতবিক্ষত হচ্ছে দুই শক্তিধর রাষ্ট্রের হামলায়। ইরান জুড়ে শুধুই ধ্বংসলীলা। পাল্টা আমেরিকার বন্ধু রাষ্ট্র, অর্থাৎ যেখানে যেখানে আমেরিকার সৈন্য ঘাঁটি রয়েছে, যেখান থেকে আমেরিকা ইরানের ওপর আগুন বর্ষাচ্ছে, সেই দেশগুলির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েল ও ইরান তো বটেই, এরই সঙ্গে বন্ধ রাখা হয়েছে দুবাই, কুয়েত, ইরাক, সিরিয়া, লেবানন, বাহারিন, জর্ডনের আকাশ সীমা। বিমানবন্দরগুলি থেকে বন্ধ রাখা হয়েছে উড়ান। ফলে এই এলাকাগুলিতে চোখে পড়ছে না কোনো বিমান। একাধিক ফ্লাইট ডেটা প্রোভাইডারের ট্র্যাকার ইমেজ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে পরিস্থিতি। এই জোনে রয়েছে পৃথিবীর 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে। দুবাই, আবুধাবি ও দোহা। এর মধ্যে যাত্রীবাহী বিমানের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে দুবাই ও দোহা এয়ারপোর্ট। আর আবুধাবি বিমানবন্দর থেকে যাতায়াত করছে হাতে গোনা কয়েকটি দেশের যাত্রীবাহী বিমান। কবে ফিরবো তার কোনো ঠিক নেই। তারপরে 4 দিনের প্রস্তুতি নিয়ে এসেছি, এখন কতদিন থাকতে হবে তারও কোনো ব্যাপার নেই। প্রচুর ইন্ডিয়ান এবং প্রচুর এশিয়ান আটকে গেছে। এই পরিস্থিতিতে সোমবারও বাতিল হয়েছে কলকাতা থেকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের 20টি বিমান। এর মধ্যে রয়েছে বিমান সংস্থা এমিরেটসের 8টি, কাতার এয়ারওয়েজের 4টি, এতিহাদ এয়ারওয়েজের 4টি, এয়ার আরাবিয়ার 2টি এবং ফ্লাই দুবাইয়ের 2টি বিমান। আর যে বিমানগুলি অন্যান্য দেশে যাচ্ছে সেগুলিকে যেতে হচ্ছে ঘুরপথে, পাড়ি দিতে হচ্ছে বিস্তীর্ণ পথ, ফলে অতিরিক্ত জ্বালানি লাগছে। কলকাতা থেকে আমেরিকা গন্তব্য হলে দুবাই হয়ে যাবার কোনো উপায় আপাতত নেই। ফলে সিঙ্গাপুর বা ব্যাংকক হয়ে ঘুরপথে আমেরিকা যাওয়া ছাড়া কোনো উপায় নেই যাত্রীদের কাছে। ভারত থেকে আমেরিকা বা ইউরোপ যাওয়ার জন্য মূলত দুবাইকেই ব্যবহার করা হতো, কিন্তু সেই দুবাই বিমানবন্দর বন্ধ হওয়ার জেরে এখন বিকল্প একটি পথই খোলা রয়েছে, ব্যাংকক এবং সিঙ্গাপুর। আর পরিস্থিতি চলতে থাকলে প্লেন ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ফ্লাইট অপারেশনের ট্র্যাক মাইল ইনক্রিজ হয়ে গেল, তাহলে ফিউল রিকোয়ারমেন্ট ইনক্রিজ, তো ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য ফ্লাইট অপারেশনস। তো ফ্লাইট অপারেশন ইম্প্যাক্ট করলে মানে কস্ট এফেক্টিভ ওয়াইজ, তো আলটিমেটলি তাহলে প্যাসেঞ্জারের টিকিটের উপর ইমপ্লিমেন্টেশন হবে এটা। মিডল ইস্টের একটা খুব বড় সড়ো অংশের উপর দিয়ে কোনো ফ্লাইট যেতে পারছে না, অনেকখানি ঘুরে তাদের যেতে হচ্ছে, তার ফলে ফুয়েল তো লস হচ্ছেই, তাদের তো এক্সট্রা ফুয়েল তাদের বার্ন হচ্ছেই, ভাড়ার এফেক্ট পড়বে তার উপরে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে বসবাস করেন লক্ষ লক্ষ ভারতীয়, সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি। ভারতীয় বিদেশ মন্ত্রকের তথ্য বলছে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন প্রায় 35,68,000 ভারতীয়, কুয়েতে এই সংখ্যাটা প্রায় 9,95,000, কাতারে প্রায় 8,36,000 ভারতীয় রয়েছেন, বাহরিনে রয়েছেন 3,27,000-এর বেশি ভারতের নাগরিক। আর যে দুই দেশের মধ্যে এই মুহূর্তে সংঘাত চরমে উঠেছে সেই ইসরায়েলে রয়েছেন 1 লক্ষের ওপর ভারতীয়, ইরানে এই সংখ্যাটা 10,000-এর বেশি, অর্থাৎ মধ্য এশিয়ার পরিস্থিতির ছাপ এসে পড়েছে ভারতেও। সোমবার পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বড়সড় ধাক্কা লাগলো শেয়ার বাজারে। দিনের শেষে 312 পয়েন্ট পড়ল নিফটি, 1048 পয়েন্ট পড়ল সেন্সেক্স। 1200 পয়েন্ট একদিনে কমা মানে প্রচুর লোকের অর্থ নষ্ট হওয়া, অর্থাৎ ইনভেস্টমেন্ট যারা প্রতিদিন করেন এভাবে তাদের কিন্তু প্রচুর টাকা একসঙ্গে হারিয়ে যাওয়া সিস্টেম থেকে। এবং যতক্ষণ না কোনো একটি নির্দিষ্ট পক্ষ আইদার ঘোষণা করছে যুদ্ধ জয় হয়েছে অথবা হেরে গেছে, যেটাই হোক না কেন আর কি, যুদ্ধে শুধুমাত্র যে কনজামশন অর্থাৎ ভোগ্যপণ্যের ওপর ক্ষতি হচ্ছে, তেলের দাম বাড়ছে, এগুলো যেমন ঘটছে, তেমনি ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। একদিকে যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প আর তার দোসর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যদিকে ক্ষমতার জোরে আন্দোলন আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন যিনি, সেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সংঘাত। ইসরায়েল ও আমেরিকার হানায় নিহত হয়েছেন খামেনেই, আর তাতেই যুদ্ধে শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ শুরু করার দায় কার, ট্রাম্প, নেতানিয়াহু নাকি খামেনেইয়ের? যুদ্ধ শেষ কবে হবে, কে করবে, তার জন্য কত প্রাণের বলি দেওয়া হবে? আমেরিকা কি ইরানের মাথায় তাদের পছন্দের লোককে বসাতে পারবে? ইরানের নাগরিকরা কি ট্রাম্পের কথা শুনবে? We didn't start this war, but under President Trump, we are finishing it. We hope the Iranian people take advantage of this incredible opportunity. এই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের উপর কি পড়বে, ভারতের উপর কি পড়বে? যুদ্ধ চলতে থাকলে সাধারণ ভারতবাসীর কত ক্ষতি হবে, জিনিসপত্রের দাম আর কত বাড়বে? আজকে আমরা এক্সপেক্ট করেছিলাম শেয়ার মার্কেটে একটা পতন, সেই পতনটা খুব একটা বড় পতন হয়নি, কারণ এখন দিনের শেষে এখন মার্কেট বন্ধ হওয়ার সময় প্রায় 950-60 পয়েন্টের মতো একটা সেন্সেক্সের ডাউনফল হয়েছে। এটাকে রিকভারি করার জন্য একটা বলবো, আমাদের ভারতবর্ষের যে ডোমেস্টিক ফান্ড মার্কেট আছে তারা অনেক শেয়ার কিনেছে, কিন্তু ফরেন ইনভেস্টার্স যারা আছে তারা একটুখানি প্যানিক করে বিক্রি করার চেষ্টা করেন, তারা বিক্রি করেছে, লাভের অঙ্কটা মানে তারা ঘরে নিয়ে গেছেন। শুধুমাত্র শেয়ার বাজারেই নয়, রবিবারের তুলনায় 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে বেড়েছে 2050 টাকা। যোগান ব্যাহত হবে এই আশঙ্কা থেকে শুধুমাত্র যে দাম বাড়ছে তাই নয়, স্টক মার্কেটে যারা প্রধানত আপনার তেল পরিশোধন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের শেয়ার বাজারের দাম ফল করছে, ফলে লোকে এই আশঙ্কার বশীভূত হয়ে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে সোনার ওপর ঝাঁপিয়ে পড়ে, কারণ এই জিনিসের দাম কমে না বলে আর কি। অনিশ্চয়তার বশবর্তী হয়ে মানুষ এই ধরনের মুদ্রাস্ফীতি এবং তেলের দামের যে ওপর নিচ হওয়া এটাতে সাফার করবেন। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রেডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার পশ্চিম এশিয়ার দেশগুলিতে গয়না ও রত্ন, খাদ্য সামগ্রী, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়ামজাত পণ্যের একটা বিপুল অঙ্কের রপ্তানি করে ভারত। গালফ কোঅপারেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে যার পরিমাণ ছিল 162 বিলিয়ন আমেরিকান ডলার। অর্থাৎ মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার নিলে তা ভারতের জন্য মোটেই ভালো হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবিপি আনন্দ। দেখুন, কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যে ইরান কিছুটা একঘরে হয়ে পড়েছে, কিন্তু তার মানে গোটা বিশ্বে ইরানের পাশে কোনো শক্তিধর রাষ্ট্র দাঁড়াচ্ছে না বা ভবিষ্যতে দাঁড়াবে না, এই রকম ভাবার কোনো কারণ নেই। রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া ইতিমধ্যেই সরাসরি ইরানকে সমর্থন জানিয়েছে। 2016 সালেই ইরান চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করে বসে আছে। বর্তমানে রাশিয়ার সঙ্গে ইরান ঘোষিতভাবে ঘনিষ্ঠ সামরিক চুক্তিতে আবদ্ধ। অর্থাৎ মোদ্দা কথা, এই যুদ্ধে চীন আর রাশিয়া দুই শক্তিধর রাষ্ট্র ইরানের পাশে আছে।
অন্যদিকে এই সংঘর্ষে আমেরিকা ও ইসরায়েলের পাশে প্রত্যাশিতভাবে দাঁড়িয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, তার সঙ্গে ন্যাটোর সদস্য পশ্চিমী দেশগুলো তো আছেই। ইউকে, জার্মানি, ফ্রান্স ইতিমধ্যেই আমেরিকা ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। দেখুন, অনেকেই এই গোটা বিষয়টাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভূত দেখছে। আমরা জানি না সেই দিকে যাবে কি না, কিন্তু আমার পরের বক্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে দুপক্ষের পাল্লাই বেশ ভারী দেখাচ্ছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত কত দূর যেতে পারে? যখনই কোনো দেশ যুদ্ধে যায় তখন তাদের একটা পলিটিক্যাল অবজেক্টিভ থাকে। যদিও আমেরিকার ক্ষেত্রে এই পলিটিক্যাল অবজেক্টিভটা মোস্টলি বগি থাকে একটা। যেমন দেখেছেন আপনারা ইরাকে কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ওয়েপন্স বার করতে তারা দেশটাকে ধ্বংস করে দিল। এখানেও চলেছিল বেশ অনেক দিন ধরে নিউক্লিয়ার আর্সেনাল, যাতে ইরানের যারা নিউক্লিয়ার পাওয়ার না হতে পারে তার। কিন্তু এবার আর কোনো বগি নেই, এবার রেজিম চেঞ্জ। প্রাইমারি অবজেক্টিভ অফ আমেরিকা ইজ রেজিম চেঞ্জ। সেটা কি করে আসলো? গত মাসের আগের মাসে, জানুয়ারি মাসে, যখন ওখানে ইরানে একটা অভ্যুত্থান হলো, যেখানে প্রচুর শক্তি দিয়ে ওদের আইআরজিসি সেটাকে কোনো রকমে দমন করার চেষ্টা করলো, তখন সেটার থেকে সূত্র নিয়ে আমেরিকা দেখলো এই একটা সুযোগ, যেখানে এই ইয়েটাকে আমরা ইউজ করে এখন ইরানে যদি একটা রেজিম চেঞ্জ জানতে পারি, তাহলে হয়তো 79 সালের যে শার রেজিম যখন পড়ে গিয়েছিল, আর এত বছরের ইসলামাইজেশনের যে প্রচেষ্টা ওই দেশে চলছিল না, প্রচেষ্টা চলছিল না, হয়েছিল, সেইগুলোকে নিউট্রালাইজ করে আবার হয়তো ওরা রেজা পাহলেভিকে অথবা কোনো রকম আরেকজনকে এই জায়গায় উপস্থিত করতে পারবে, এবং তার ফলে আবার আমেরিকার কায়েমে এই দেশটা চলে আসবে। সেই অবজেক্টিভ যখন পলিটিক্যাল অবজেক্টিভ থেকে অলওয়েজ মিলিটারি অবজেক্টিভ ডিরাইভড হয়, এবারও তাই হয়েছে। মিলিটারি অবজেক্টিভ ইজ অ্যাবসলিউটলি স্পট অন, অত্যন্ত ভালোভাবে এক্সিকিউটেড। অ্যাকশনেবল ইন্টেলিজেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। সকালবেলা কয়েক ঘন্টার মধ্যে ওরা এন্টায়ার হায়ারার্কি অফ ইরান, যারা সামরিক অ্যাজ ওয়েল অ্যাজ রিলিজিয়ন বেসড পলিটিক, তাদেরকে অলমোস্ট নিশ্চিহ্ন করেছে। এবং তারপরে এটা করার পরে, এই মিলিটারি অবজেক্টিভটা মানে পার্শিয়ালি মিট করার পরে, ওরা ভেবেছিল, আমার মনে হয়, যে কুইকলি ইন কুইকলি আউট, মানে এরপরে একটা দারুণ বড় অভ্যুত্থান ইরানের মধ্যে হবে, যে আগের মাসে জানুয়ারি মাসে যেটা হয়েছিল সেটা চলবে, পাবলিক সমস্তভাবে যা হয় গণ অভ্যুত্থান, যখন এরকম একদিনে টপমোস্ট লিডারশিপ যখন নিউট্রালাইজড হয়ে যায়, বিশেষ করে 60,000 মানুষকে বিদ্রোহ করার জন্য মানে খুন করেছেন যে সরকার, শট টু দ্য হেড, শট টু দ্য আইজ, ওই সময় আইআরজিসি যা করেছিল, সেটাতে সেই হিসেবে পুরো একটা গণ অভ্যুত্থান হবে, এবং সঙ্গে সঙ্গে টোটাল লিডারশিপটাকে নিউট্রালাইজ করে ওরা ওদের যা কাউকে যা বসাবার সেটা করতে পারবে। কিন্তু সারপ্রাইজিংলি সেটা হলো না। আমি বলেছিলাম গতকাল 48 ঘন্টা, এখন 60 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সেরকম ধরনের কোনো গণ অভ্যুত্থান ইরানে নোটিসেবলি হয়নি। হয়েছে পেনি পকেটসে ছোট ছোট অভ্যুত্থান হয়েছে, অনেকে কিছু বিজয় উল্লাস হয়েছে, সেরকম ধরনের একটা হয়েছে। আরো দুটো গ্রুপ আছে যারা একদল মন করছে মারা যাওয়া, সেটা মন করছে, আরেক দল বলছে রিভেঞ্জ রিভেঞ্জ রিভেঞ্জ, এমনকি কেউ শহীদের মর্যাদাও দিচ্ছে। অ্যাবসলিউটলি এইটা হওয়াতে আমেরিকা একটু থমকেছে। আমেরিকার প্রবলেম হচ্ছে, আমেরিকার সফট স্পট হচ্ছে 750টা সামরিক ঘাঁটি সারা পৃথিবীময়, 80টা দেশ, 1,73,000 আমেরিকান সৈনিক এই সমস্ত দেশে ছড়িয়ে আছে, এবং এইগুলো সমস্ত কটা আমেরিকার জমিতে নয়, এগুলো নানা দেশে। তার ফলে দিজ আর অল সফট স্পটস। আর ঠিক তাই যা বলছিল সেটা আমরা হয়তো ভাবছিলাম যে অন্য অন্য জায়গায়, কিন্তু ওয়েস্ট এশিয়া দিয়ে যে শুরু করবে ইরান, সেটা ঠিক ভাবনার অতীত ছিল। কেননা 2 বছর আগের থেকে এদের সঙ্গে ইরানের রিলেশনশিপ ভালো হচ্ছিল,
কাতারের সঙ্গে, ইউএইর সঙ্গে, সাউদির সঙ্গে এদের রিলেশনশিপ ইমপ্রুভ করছিল, সেটা একটা বিগ ডেন্ট নিল এবং সঙ্গে সঙ্গে যখন ওরা রিটালিয়েট করলো, কাজেই এই রিটালিয়েশনটার জন্যে এরা সবাই থমকে দাঁড়িয়েছে। আজকে খবর কুয়েতে কতগুলো F-15 ফেলেছে, একটা তো ইজেকশন দেখলাম, বলছে 4-5টা F-15 পড়েছে। আজকের খবর একটা AN FPS 132 একটা রাডার সিস্টেম, যেটা $1.1 বিলিয়ন, যেটা কাতারে লাগানো আছে, 2013 সালে এটা লাগানো হয়েছিল। দিস ক্যান ডিটেক্ট অ্যান্ড ইনকামিং অবজেক্ট ফ্রম 5000 কিলোমিটার, সেইটা নাকি ডিস্ট্রয়েড হয়েছে। IRGC ক্লেম করছে যে ইটস টোটালি ডিস্ট্রয়েড, আমেরিকা অ্যাডমিট করছে নট টোটালি ডিস্ট্রয়েড বাট হিট ড্যামেজড। দ্যাট ড্যামেজড একটা রেডার সিস্টেম যদি ড্যামেজড হয়ে যায় ওরকম সফিস্টিকেটেড, দ্যাটস অলমোস্ট গন। সো এই যে যুদ্ধগুলো যখন এয়ারের যুদ্ধ হয়, যেটা আজকালকার যুদ্ধগুলো আপনারা সিঙ্গুরে দেখেছেন, যেখানে আর্মি ঢোকে না, যেখানে এয়ারফোর্স এবং যেটা ড্রোন মিসাইলস অ্যান্ড এয়ারফোর্সের অ্যাটাক হয়, তাতে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য এয়ার ডিফেন্স সিস্টেম। নাও এয়ার ডিফেন্স সিস্টেম ইজ কম্প্রোমাইজড ইন কাতার। এয়ার ডিফেন্স সিস্টেম এও শুনলাম যে প্যাট্রিয়টিক মিসাইল, দ্য স্ট্রাইক রেট টু নিউট্রালাইজ ওয়ান ইন্টারসেপশন ইজ কামিং টু 2 to 3। তার মানে একটা ইন্টারসেপশনে দুটোর থেকে তিনটে মিসাইল ইউজ করতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, দ্য স্টক পাইল অফ মিসাইলস ইন দিস কান্ট্রিজ আর গোয়িং ডাউন, অ্যান্ড নান অফ দিজ আর ম্যানুফ্যাকচারিং কান্ট্রিজ, দিজ আর ইম্পোর্টেড ফ্রম সামওয়্যার এলস। সো দে আর গোইং টু গেট ইনটু প্রবলেম। এদিকে ইরানের সেম প্রবলেম রয়েছে। ইরানের টোটাল এয়ার ডিফেন্স সিস্টেম ইজ 3-tier। S-300, যেটা আমাদের S-400-এর আরও এক স্টেপ নিচি, সেটা কোনোভাবে এদেরকে আটকাতে পারছে না। সেকেন্ডটা যেটা ওদের সেকেন্ড টিয়ার, যেটা একটা চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাও কিছু করতে পারছে না। কাজেই এরা দেশ গাংহো, যারা এই ইসরায়েল অ্যান্ড আমেরিকা, যে স্পটে খুঁজে খুঁজে এদেরকে মারতে পারছে। আমার কথা হচ্ছে যে এই যুদ্ধ, যে এই সাপোর্ট, যে চায়না কিছুতেই এটাকে চলতে দিতে পারে না এমনি করে, কেননা চায়নার প্রচুর বিজনেসের ক্ষতি হয়ে যাবে, পয়সা কড়ির ক্ষতি হয়ে যাবে। সো রাশিয়া চিরকাল ইরানের সঙ্গে আছে। ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাচারালি বাই ন্যাটোস কোলাবোরেশন উইথ ইউনাইটেড স্টেটস, ওরা এদের সঙ্গে কথা বলবেই ভালোভাবে, কিন্তু ওরা কদিন আগে গ্রিনল্যান্ড নিয়ে খুব একটা খুশি নয়। কাজে ওরা যে পুরোপুরিভাবে এদেরকে সাপোর্ট করবে টিল দ্য লাস্ট ওয়ার্ড, সেটাও সন্দেহজনক। কাজেই উই আর ইন ফর এ লং ড্রন আমার কেন জানি না মনে হচ্ছে না যে অশনি সংকেত ইটস নট গোয়িং টু এন্ড আপ ভেরি সুন। একদম মারাত্মক আশঙ্কার কথা ব্রিগেডিয়ার ঘোষ বললেন যে এই যুদ্ধ কিন্তু চলবে। আমি বলছি একটা রাজনৈতিক চমৎকার অংশ ব্রিগেডিয়ার ঘোষ শুনলেন, সেটা হচ্ছে দেখুন, যে শাসক তার বিরুদ্ধে শুধু তো স্বৈরাচার চালানো নয়, একেবারে স্পষ্ট মহিলাদেরও বিরুদ্ধে অত্যাচার, সাধারণ মানুষের ওপর দমনপীড়ন কার্যত চরমে পৌঁছেছিল। সেইখানে শুধু বিদ্রোহী এই লেভেল লাগিয়ে 7,000 মানুষকে তিনি খুন করেছেন। আমি বলছি যে দানবীয় শাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, আজকে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযান, ইসরায়েলের এই হামলা, এটা কি কোথাও এই খামেনেইকে কোথাও একটা শহীদ বানিয়ে দিল? এই জন্য প্রশ্নটা উঠছে যে দেখুন, যখন বারবার ট্রাম্প এবং তার মার্কিন বিদেশ সচিব এবং ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে সাধারণ মানুষকে রীতিমতো অ্যাপিল করে যে আপনারা ক্ষমতা দখল করুন, আজকে কিন্তু যে সময় হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই স্বৈরাচারী শাসক এবং তার শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, আজকে কিন্তু মানুষ নামছেন না। আবার সেই প্রশ্নটা তুলব যে এই ধরনের আক্রমণ কোথাও একটা অংশের মানুষ যারা বীতশ্রদ্ধ ছিলেন এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, যারা বারবার প্রাণ বিপন্ন করেছিলেন, 7,000 মানুষ প্রাণ দিয়েছেন, তাদের এই ইসরায়েল এবং মার্কিন যৌথ হানা কি এই শাসককেও, তার দানবীয় শাসনকেও শেষ পর্যন্ত শেষ বিচারে শহীদ বানালো? আমি জানি না এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গায় এই মুহূর্তে কলকাতায় বসে আমি নেই, কিন্তু এই প্রশ্ন বারবার উঠছে। তার কারণ ছবিটা কি রাতারাতি কিছুটা হলেও পাল্টে যাচ্ছে? আমি জানি না, আমার পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো যে কোথায় গোটা বিশ্বের শঙ্কা। ঠিক যে বাক্যটা দিয়ে ব্রিগেডিয়ার ঘোষ শেষ করলেন, যে এই যুদ্ধ কি আরও ব্যাপক এবং আরও দীর্ঘদিন ধরে চলতে পারে। দেখুন তো।
একদিকে আমেরিকা এবং ইসরায়েল, একদিকে ইরান। 3 দিনের যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর এই যুদ্ধ যে এখানেই থামবে না তাও পরিষ্কার হয়ে গেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। I once again urge the Revolutionary Guard, the Iranian military, police, to lay down your arms and receive full immunity or face certain death. It will be certain death. অন্যদিকে দুর্বল হয়েও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও না লড়ে কোনোভাবেই নতি স্বীকার করবে না। উল্টে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উপর আঘাত হানতে না পেরে খামেনেই হত্যার বদলা নিতে আমেরিকার বন্ধু দেশগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়তে শুরু করেছে ইরান। 10,229 কিলোমিটার দূরে থাকা ওয়াশিংটন তেহরানের নাগালের বাইরে। তাই ট্রাম্পের যে বন্ধু দেশগুলোতে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি রয়েছে, সেই বাহরিন, ইরাক, জর্ডন, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহীকে টার্গেট করেছে ইরান। They were stalling, buying time to reload their missile stockpiles and restart their nuclear ambitions. President Trump doesn't play those games. সদ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে তুমুল অস্থির পরিস্থিতির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। সেই রেশ কাটার আগেই এবার আরো একটা যুদ্ধ। আর যুদ্ধ মানে তো শুধু 2-3টে দেশের ব্যাপার নয়, তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে বিভিন্ন শিবিরে আড়াআড়ি ভাগ হয়ে গেছে দেশগুলো। The United Kingdom was not involved in the strikes on Iran. Over the last 2 days, Iran has launched sustained attacks across the region. This is clearly a dangerous situation. We have British jets in the air as part of coordinated defensive operations, which have already successfully intercepted Iranian strikes. But the only way to stop the threat is to destroy the missiles at source. The United States has requested permission to use British bases for that specific and limited defensive purpose. We have taken the decision to accept this request. ফ্রান্স এবং জার্মানি ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তৈরি। পাল্টাই যুদ্ধের জন্য আমেরিকার পদক্ষেপকে দায়ী করেছে রাশিয়া। ইরানের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে সওয়াল করে সেনা অভিযান থামানোর দাবি জানিয়েছে চীন। ভারত শান্তির পক্ষে সওয়াল করলেও এই যুদ্ধ নিয়ে তারা অবস্থান স্পষ্ট করেনি। भारत का हमेशा ये मत रहा है कि जो भी ऐसी इस तरह की स्थितियां हो, इन सभी का हल बातचीत से और शांतिपूर्वक तरीकों को इस्तेमाल करते हुए होना चाहिए। যুদ্ধ মানেই ধ্বংস, কিন্তু কাদের স্বার্থে এই ধ্বংসলীলা? কারা চায় সবসময় কোনো না কোনো যুদ্ধ চলুক? এতে কার লাভ? কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্ন থাকবে আমেরিকার দাদাগিরি নিয়েও। আমাদের ছোটবেলায় জৈব রাসায়নিক বোমা তৈরি করে এই অভিযোগে সাদ্দাম হোসেনের দেশ দখল করে তাকে ফাঁসিতে চড়ানো হলো। পরে যুক্তবাহিনী বলল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের কোনো প্রমাণ কিন্তু ইরাকে পাওয়াই যায়নি। ভাবুন, ডোনাল্ড ট্রাম্প তো সব সীমা ছাড়িয়ে গেছেন। ল্যাটিন আমেরিকায় মাদক ব্যবসা চালানোর অভিযোগে ট্রাম্প ভোর রাতে বন্দি করে সস্ত্রীক ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে নিলেন। আমার রসিকতার জন্য মার্জনা করবেন, প্রায় অনুব্রত মণ্ডলের গাঁজা কেস দেওয়ার মতো। দেখুন, এর আগে বলা হয়েছিল ইরাকের দখল নেয়ার জন্য আমেরিকা সাদ্দাম হোসেনকে সরিয়েছিল, কারণ আসল টার্গেট ছিল তেলের দখল। লিবিয়ায় গদ্দাফির ক্ষেত্রে তেলের দখলই আসল কারণ ছিল বলে অনেকেই মনে করেন। এবারও অনেকে বলছেন যে ইরান আক্রমণের মূল কারণ কোনো স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো নয়, ট্রাম্পের মূল উদ্দেশ্য আসলে তৈল ভাণ্ডারের দখল। গোটা মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানই ছিল মার্কিন তাঁবের বাইরে। এবার ডোনাল্ড ট্রাম্প সেই বৃত্তটাই সম্পূর্ণ করলেন। আমার পরের বক্তা রাজা গোপাল দা কি মানবেন? সুমন, তুমি যেভাবে বললে আমি ভাবছিলাম আজকে অন্যভাবে বলবো, কিন্তু হ্যাঁ, বলুন না। না, আমি অন্যভাবে বলবো না। আজকে তুমি যেভাবে ট্রাম্পকে নিয়ে এলে, এই মানুষটাকে একটা সময় আমি ভালোবাসতাম, কিন্তু এই দাদাগিরি আর সহ্য হয় না। পরিষ্কার কথা যে আরব দুনিয়া একটা সময় ইউনাইটেড ছিল। ও যেটা করার চেষ্টা করলো, আব্রাহাম অ্যাকর্ড, যেটা ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন, এই আব্রাহাম অ্যাকর্ডকে নিয়ে এসে ইসলামিক দেশগুলোকে ভেঙে দিলেন।
যে বুঝিয়ে দেওয়া হলো যে ইরান তোমাদের বন্ধু নয়, ইসরায়েল তোমাদের বন্ধু, ভেঙে দেওয়া। এটা হচ্ছে এক নম্বর। ইসরায়েল ছাড়া যদি অন্য কোনো দেশের হাতে যদি পরমাণু অস্ত্র থাকে, সেটা হচ্ছে যে আরব দেশগুলোর পক্ষে বিপজ্জনক। কিন্তু আমি ভীষণভাবে মনে করি, যেটা তুমি জানালে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন কিছুই পায়নি, কেন তেল। ইরান একই জিনিস, কোথাও কিছু এখনো খবর নেই যে কত কি ঘটছে না ঘটছে। এই ইউরেনিয়াম 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে বেঞ্জামিন নেতানু সেই 12 সাল থেকেই ইউএনএ বক্তৃতা করে আসছে, ওদের নাকি 90% ইউরেনিয়াম এনরিচড হয়ে আছে, যে কোনো দিন বোমা ফাটিয়ে দেবে। অর্থাৎ ইরান যে একটা বোমা করতে পারে, একটা আতঙ্ক তৈরি করে দাও, সেইটা কিন্তু চলছে। আসল লক্ষ্য তো তার যে হিউজ অয়েল এবং আদার রিসোর্সেস, সেটা সবাই আমরা জানি। আমি যে কথা এক সময় খুব বলতাম, সে নিয়ে একটা বইও কিন্তু পরবর্তীকালে একজন আমেরিকান লিখেছিলেন, তার নাম হচ্ছে কেনেথ ওয়ালস, ওয়াই ইরান শুড হ্যাভ এ নিউক্লিয়ার বোম। একদম, ইরান যদি আছে নিউক্লিয়ার বোম, এটাই তো আমেরিকার সমতার নীতি, যে একমাত্র আমার নিউক্লিয়ার রেট ক্রমশ আমি বাড়াবো, কিন্তু অন্য কেউ করতে পারবে না। আজকে যদি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ইরানের ধারণা কি, যে পাকিস্তানকে আমরা কেউ ছুতে, হ্যাঁ, ওই 3 দিনের বেশি ঝগড়া করতে চাই না, কেন নিউক্লিয়ার বোম নাকি। এখন এই নিউক্লিয়ার যে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যদি ইরান যদি নিউক্লিয়ার বোম তৈরি করতে পারতো, তাহলে কিন্তু এই যে মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাত দুশ্চিন্তা, সেটা কিন্তু অনেকটা, এই যে ইসরায়েলের বাড়াবাড়ি, সেটা কিন্তু অনেকটাই দমে যেতে পারত। কিন্তু সেটা আমেরিকা করতে দিতে চায়নি। কেন চায়নি? কেননা সে মনে করছে তাই সেখানকার যে অয়েল রিসোর্স আছে, সেই অয়েল রিসোর্সটাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে তাদেরই মানে একটা কন্ট্রোল রেজিম সেখানে থাকা দরকার। এই যে মানুষ এত ক্ষেপে উঠলো, লাখো লাখো মানুষ পথে নামলো, সেই সময় তারা ভেবেছিল আমেরিকা সাপোর্ট করবে, কিন্তু সে ধরনের সাপোর্ট তারা পায়নি। কেন? তাদের ভয় ছিল হয়তো যে গণতান্ত্রিক সরকার, তারা হয়তো আমেরিকার কথা নাও শুনতে পারে। এই ভয় তো থাকে সবসময়, তাই না? ভারতের মতন এরকম বাধ্য ছাত্র কজন হতে পারে? আমরা চাবাহারে, দেখুন ইরান আমাদেরকে কি করেছে, চাবাহারে আমরা যখন বললাম যে পাকিস্তান গাদ্দারে চীনের সাহায্যে পোর্ট তৈরি করছে, আমরা চাবাহারে বোম্বে থেকে ক্রস করলেই চাবাহার চলে যাওয়া যায়, আমরা সেটা পেতে চাই। ওরা সঙ্গে সঙ্গে আমাদের দিয়েছে, আমরা সেখানে পয়সা খরচা করেছি, আমরা সেখানে রাস্তাঘাটের জন্য অনেক ইউরোপিয়ান দেশ তারা রয়েছে। কিন্তু এবছর দেখেছেন মানে বাজেটে একটা টাকাও দেওয়া হয়নি। কেন? ট্রাম্পের ভয়। এত বাধ্য ছেলে ছাত্র আর কোথাও আসেনি। ট্রাম্প বলে দিল যে দেখুন, যেটা আমাদের বিশেষজ্ঞ, মার্কেট বিশেষজ্ঞ বলেছিলেন, 40% 41% আমরা তেল কিনতাম রাশিয়া থেকে, বুঝলেন? এমন ভয় দেখা, ডিসকাউন্ট পেতাম, তার ফলে এই ইউক্রেন ওয়ারের ইম্প্যাক্ট আমাদের পড়েনি। এমন বুঝেছেন, এমন একটা ব্যবস্থা করলো, এমন ভয় দেখালো, এমন ট্যারিফের ভয়, পেনাল্টি 25% পেনাল্টি, টোটাল 50% ট্যারিফ। এই ভয় পেয়ে আমরা সেই 41টা থেকে প্রায় 0-র কাছাকাছি চলে এসেছি। ভয় পাচ্ছি, সোজা কথা, আমরা ভয় পাচ্ছি। ওখান থেকে অবশ্য অনেক সমস্যা আছে, তার নিজেদের আমরা এতে আনতে পারি না, অনেক ধরনের সমস্যা আছে। নিষেধাজ্ঞা থাকলে যা হয়, কিন্তু আমরা বড্ড বেশি বাধ্য, ট্রাম্পের বাধ্য হতে গিয়ে কিন্তু আমরা নিজেরাই কিন্তু বিপদে পড়ছি। যে খুব একটা যেভাবে আসিম মনির অ্যান্ড পাকিস্তান যেভাবে তার খুঁটি গুছিয়ে নিয়েছে আমেরিকার সাথে, আমরা কিন্তু কিছু পাইনি। আমরা হাউডি মোদি করেছি, আমরা নমস্তে ট্রাম্প করেছি, কিন্তু সুযোগ আমাদের রাতে কিচ্ছু এলো না। এই যে লোকটা বারবার বলছে আমি নোবেল প্রাইজের যোগ্য, এতগুলো যুদ্ধ থামিয়েছি, সে লোকটা আজকে এত বড় যুদ্ধ করার চেষ্টা করছে, সারা দুনিয়াকে হুমকি দিচ্ছে। এবং আজকের যে যুদ্ধ আমরা জানি, তোরা যুদ্ধ করে করবি কি বা বল, সেটা আমাদের রক্তের মধ্যে সত্যজিৎ রায় মানে শুনিয়ে গেছেন তার সেই বিখ্যাত বইতে। আমরা জানি যুদ্ধ করে কারুর লাভ হয় না, কিন্তু মুশকিলটা হচ্ছে এই কিছু ধরনের দাদাগিরি করার লোক সারা বিশ্বে থাকে। একদম, এবং যুদ্ধ ব্যবসায়ীদের লাভ, ব্যবসায়ীদের লাভ তো সব দিক থেকেই তাদের লাভ। এই তেলের দাম বাড়লে কম লাভ হবে নাকি? বুঝেছেন? $1 যদি তেলের দাম বাড়ে, প্রায় $1.5 থেকে $2 $2 বিলিয়ন আমাদের বিল বাড়ে।
দেশে হয়তো ইলেকশনের জন্য দাম বাড়ানোর দাম যদি আমরা নাও বাড়াই, ইম্পোর্ট বিলটা তো আমাদের দিতে হবে। তো যাই হোক, সে প্রশ্ন আমি ঢুকতে চাই না। প্রশ্নটা হচ্ছে যে তেলের দাম বাড়লে আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং তবুও আমরা জানি যে ভারত সেখানে গালফ কাউন্সিলের সঙ্গে যেভাবে আমাদের একটা ব্যবসা বাণিজ্য চলছে, এখন হাইয়েস্ট ওই ব্লকটা আমাদের সবচেয়ে বেশি জিনিস কেনে। কিন্তু জানি না সেখানেও ট্রাম্পের দাদাগিরি এসে পৌঁছবে কিনা আমরা সেটা জানি না। কিন্তু আমরা এই ট্রাম্পের দাদাগিরির বাইরে যতদিন কাজ করেছি, নিরাপদে কাজ করেছি, আমাদের যোগ্যতা বাড়িয়েছি, আমরা পুতিনের সঙ্গে কাজ করেছি, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে রাজি হয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে ট্রাম্প আমাদের আবার একটা ভেলকি খেলছে, তো আমাদের কমিয়ে দেবো, 15% কমিয়ে দেবো। জানি না, সুপ্রিম কোর্ট তো বলেছে যে ধরনের কর বসানোর অধিকার একমাত্র আমেরিকান কংগ্রেসের আছে, ট্রাম্পের কোনো অধিকার নেই কোনো ধরনের কর ট্যারিফ বসানোর। এটা সুপ্রিম কোর্ট জানিয়েছে, তার জানি না শেষ পর্যন্ত কি অবস্থা হবে। কিন্তু এখনো যে ট্রাম্পকে আমরা ভয় পাই, এটাই আমাদের পররাষ্ট্রনীতির দৈন্যতা। এবং যারা আমি যেটা সাহস দেখিয়েছে, একটা কথাই খালি সুমন বলবো, যে এই মাদুরোকে যখন হাত করা পড়ানো হলো ভেনিজুয়েলায়, মাদুরোর সঙ্গে কিন্তু মানে ভেনিজুয়েলার সঙ্গে চায়না রাশিয়ার চুক্তি ছিল, ডিফেন্স চুক্তি, যে একই চুক্তি ইরানের সঙ্গে আছে। কিন্তু এই ন্যাটো টাইপ চুক্তি মানে হচ্ছে ন্যাটোর 5 নম্বর ক্লজ আছে যে কোনো ন্যাটোর কান্ট্রি মেম্বারকে যদি কেউ আক্রমণ করে অন্যটা ঝাঁপিয়ে পড়বে। চায়নার সঙ্গে একমাত্র নর্থ কোরিয়া সে এগ্রিমেন্ট আছে। দেখুন, সারা ঘিরে রেখে দিল ভেনিজুয়েলার সর্বত্র, বেশ কিছুদিন ইরানের চারিদিকে ঘিরে রেখে দিয়েছে, কিন্তু রাশিয়া কিচ্ছু পাঠালো না। 71 সালে যুদ্ধের সময় খেয়াল রাখতে হবে, যখন 7th ফ্লিট পাঠিয়েছিল আমেরিকা, সঙ্গে সঙ্গে রাশিয়া কিন্তু কিন্তু পাঠিয়ে দিয়েছিল তাদের সাবমেরিন, তারপরে আমেরিকা পালিয়ে গেছিল। সে ধরনের অবস্থা কিন্তু এই মুহূর্তে না থাকাতেই আমেরিকার দাদাগিরি বেড়ে উঠেছে। একদম। এই দাদাগিরির প্রসঙ্গে আমি বলছি কটা উদাহরণ দেব। ভাবুন, ন্যাটোর ভুক্ত দেশগুলোর কথা রাজাদা বলছিলেন, আমি বলছি ডেনমার্ককে হুমকি দেয় যে গ্রিনল্যান্ড দিয়ে দাও। আমি বলছি বাংলাদেশে নতুন সরকার হলো, ট্রাম্প বললেন যে আশা করি এই সরকার আমাদের সঙ্গে ভালো ব্যবসা করবে। ভাবুন যে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন কয়েক সপ্তাহ আগে যে আশা করছি যে এবার ভারত রাশিয়া থেকে তেল না কিনে ভেনিজুয়েলা থেকে তেল কিনবে, এইটা সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করছেন। আমি বলছি দাদাগিরির এর থেকে বড় উদাহরণ হয়? ভারতের প্রথম এবং দুটো পরমাণু পরীক্ষা করতে হয়েছিল কার্যত আমেরিকার দাদাগিরি থেকে লুকিয়ে। মানে আমি বলছি যে মুহূর্তে আগে থেকে খবর পেলে সেই পরমাণু পরীক্ষণ ভেস্তে দিতে পারত আমেরিকা। এই দাদাগিরি গোটা মানে দশক ধরে, গোটা শতাব্দী ধরে আমেরিকা চালিয়ে আসছে। আমি বলছি কোনোদিন ট্রাম্প সাহেব নিঃসন্দেহে শঙ্খঘোষ পড়েননি, কিন্তু একটা শব্দ যদি চেঞ্জ করে দিই, সবিনয় নিবেদন কবিতায় ছিল না, দাপিয়ে বেড়াবে আমাদের দল, দলটা তুলে দিন, দাপিয়ে বেড়াবে আমাদের দেশ, অন্যে কবে না কথা। এইটা হচ্ছে ট্রাম্পের অ্যাটিটিউড। আমি ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, ইনফ্যাক্ট আলোচনার এই প্রসঙ্গে শেষ প্রতিবেদন রাখবো, যে খুব স্বাভাবিকভাবে দেশের রাজনীতিও এই গোটা বিষয়টা নিয়ে উত্তাল। কতটা সেই রাজনৈতিক চাপানুতর চেনা ছবি, কিন্তু এখানে ভাষা এবং ইস্যু পাল্টে গেছে। দেখুন, আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতাকে মেরেছে বিশ্বের 2 শক্তিধর দেশ। পাল্টা আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলিতে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যে হোটেলে ছিল সেটা বিকেলবেলায় চেঞ্জ করেছে, কারণ ওই হোটেলের নাকি চারিপাশে আরো বম্বিং টম্বিং হয়েছিল বলে চেঞ্জ করে নিয়েছে। জানি না দেখা যাচ্ছে কি না, বাট এটা এখানে এখনই একটা স্ট্রাইক হলো, তো সেটা ধোঁয়াগুলো দেখুন ওখানে দেখা যাচ্ছে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাতের আবহে নরেন্দ্র মোদীর সরকারের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। जब दो लोकतंत्र साथ खड़े होते हैं तो शांति की आवाज और भी सशक्त हो जाती है। पश्चिम एशिया की वर्तमान स्थिति हमारे लिए गहरी चिंता का विषय है। भारत डायलॉग और डिप्लोमेसी के माध्यम से सभी विवादों का समाधान का समर्थन करता है। पहले हमने देखा अमेरिका ने वेनेजुएला के राष्ट्रपति का अपहरण किया, अभी ईरान के नेतागण की हत्या की गई है। और दुर्भाग्य की बात यह है कि हमारे देश में हमारे भारत सरकार
इस हमले का, एग्रेशन का या अयतुल्लाह खमेनी की हत्या पर एक शब्द विरोध में नहीं कहा है। কংগ্রেসের জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধানমন্ত্রী মোদী ফেব্রুয়ারির 25-26 তারিখ ইসরায়েল গেলেন। সেটা এমন একটা সময় যখন গোটা বিশ্ব জানে আমেরিকা ইসরায়েল সামরিক হামলা চালাতে চলেছে ইরানের উপরে। সেখানে সরকারের বদল অনিবার্য। মোদী ইসরায়েল ছাড়ার দুদিনের মধ্যেই আক্রমণ শুরু হলো। बेहद शर्मनाक, हमारा दोस्त था ईरान, मौत के ऊपर दो शब्द भी ना बोल सके। इतना कमजोर प्रधानमंत्री, देश को उम्मीद नहीं थी कि इतना कमजोर प्रधानमंत्री मिलेगा। दुनिया भर में बहुत बाकी बातें भी चल रही है, बहुत सारी लड़ाइयां हो रही है, तो निश्चित रूप से शांति से अगर रास्ता निकल जाए तो अच्छा है। ইরান ইসরায়েল যুদ্ধের ছাপ এসে পড়েছে রাজ্য রাজনীতিতেও। মোদিজি মোদির কথা বলেছে, চুপ করে আছে টিএমসি। দিদি বলে ইয়া হয় ওয়াও হয়। ইরানের উপরে হামলা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে কোনো শব্দ নাই, তিনি নিশ্চুপ নীরবতা পালন করছেন। এটা নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আমরা সবাই শান্তি চাই। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব গোটা বিষয়টা বিশ্লেষণ করে দেখছে। ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। ইসরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড এই সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য এবং শতাংশ লোক কি বলছেন দেখাই। অতর্কিত হামলা, ইরানের সর্বোচ্চ নেতা হত্যা, আমেরিকা এবং ইসরায়েলের প্রত্যাঘাত, ইরানের যুদ্ধ শুরুর দায় কার? আমেরিকা এবং ইসরায়েলের দায় এটা মনে করছেন 71% লোক, ইরানের দায় মনে করছেন 28% লোক, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল, ট্রাম্প নেতানিয়াহুর আক্রমণে ক্ষতবিক্ষত ইরান, পাল্টা আমেরিকার বন্ধু দেশগুলোর ওপর ইরানের হামলা, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পরিস্থিতি এমনটা মনে করছেন 79% লোক, যাচ্ছে না মনে করছেন 20%, বলতে চাননি 1%। যুদ্ধের আঁচে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিচ্ছে। ভারত কি ধাক্কা সামলাতে পারবে? এইখানে কিন্তু দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ আশাবাদী। 65% মানুষ মনে করছেন ভারত ঠিক শেষ পর্যন্ত সামলাতে পারবে না, এমনটা মনে করছেন 34%, বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে যাব। আরেকটি মন্তব্য, সেটা হচ্ছে দুবাই থেকে দোহা, পশ্চিম এশিয়া জুড়ে বন্ধ উড়ান, আটকে হাজার হাজার ভারতীয়, তাদের ফেরাতে কি আরও সক্রিয় হওয়া উচিত কেন্দ্রের? 90% মনে করছেন আরও সক্রিয় হওয়া উচিত, তা মনে করছেন না 9%, বলতে চাননি 1%। মন্তব্য, কৌশিক চৌধুরী লিখছেন, যুদ্ধ মানেই যুদ্ধবাজদের মারামারি আর সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। অনির্বাণ সাহু লিখছেন, যারা আটকে পড়েছে তাদের বিশেষ বিমানে অবিলম্বে দেশে ফেরানো হোক। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, যুদ্ধ চলতে থাকবে, তেলের দাম বাড়বে, দ্রব্যমূল্য বাড়বে, ফলে মারা পড়বে সেই গরিব মানুষ। সুব্রত পাল লিখছেন, হরমুজ প্রণালী বন্ধ হলেই ভারতের জ্বালানি নিরাপত্তার বড় ধাক্কা লাগবে। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, যে যখন খুশি যুদ্ধের নামে হত্যালীলা চালাতে পারে নাকি? রাষ্ট্রসংঘের কোনো ভূমিকা থাকবে না? ঠিক এখান থেকে আমরা আরেকটি বিষয়ে ঢুকবো, যেটা হচ্ছে পরিবর্তন যাত্রা এবং অমিত শাহ সরাসরি আক্রমণ, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব। কিন্তু প্রথম প্রতিবেদন হচ্ছে, তৃণমূল যদি জেতে মমতা বন্দ্যোপাধ্যায় নয় ভাইপোর শাসন হবে। পরিবর্তন যাত্রায় আক্রমণ অমিত শাহের। কি বলেছেন দেখাবো। अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। এমন ভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। দুর্গরায় বিধানসভা ভোট, তার আগে ফের রাজ্যে এলেন অমিত শাহ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে পরিবর্তন যাত্রার সূচনা করে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন। সেই সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? इस बार परिवर्तन करना है। আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। এমন ভাবে লড়াই করতে হবে
যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। অমিত শাহের এই মন্তব্যের নেপথ্যে কি বিশেষ কোনো কারণ? কয়লার টেন্ডার, গরুর টেন্ডার, চাকরি বিক্রির টেন্ডার সব তার হাতে থাকা সত্ত্বেও, এতবার ইডি এবং সিবিআই ডাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এই অমিত শাহের বদান্যতায় হচ্ছে, কারণ অমিত শাহরা চায় বাংলার ভাইপো ওদের একনাথ শিন্দে হোক। ভোটের মুখে রাজ্যে এসে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন অমিত শাহ। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া একের পর এক নেতা মন্ত্রীর নাম করে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। पार्थ चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ममता दीदी, ये सारे आपके साथीदार जेल जा चुके हैं, जेल जा चुके हैं। अगर टीएमसी में हिम्मत है तो ये सबका टिकट काट कर बताए, टिकट काट कर। मैं आज बताने आया हूं बंगाल की जनता को कि फिर से ये सारे भ्रष्टाचारियों को टिकट देने का काम ममता बनर्जी करने वाली। নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী আছেন, এরপর অমিত শাহ হতে পারবেন তো, নাকি যোগী আদিত্যনাথ ওখান থেকে এগিয়ে আসছেন, নাকি আদৌ বিজেপি সরকারটাই থাকবে না, 2029-এ প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনারা যেটা বুঝতে পেরেছেন যে আবার তৃণমূল কংগ্রেসের সরকার আসছে। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে ইরান ইসরায়েলের যুদ্ধকেও কার্যত হার মানাবে রাজ্য রাজনীতির যুদ্ধ। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। দেখুন, অরূপরা সবসময় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। অমিত শাহর আজকের ন্যারেটিভটা কিন্তু সমস্ত অন্যরকম। তৃণমূল জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না। আমি বলছি, এরকম কোনো পরিকল্পনা আছে নাকি অরূপ? শুনুন, আমার না এই বক্তব্যটা অমিত শাহ শুনতে শুনতে ফ্রয়েডিয়ান স্লিপ বা প্যারাপ্র্যাক্সিস মনে পড়ছিল। মানে মনের অবচেতনে ভেতরে যেটা ভাবছেন সেটা বেরিয়ে আসছে। মানে অমিত শাহ বিজেপির কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এসে মনের অবচেতনে উনিও যেটা জানেন সেটাই বলে ফেলছেন যে তৃণমূল জিতলে কিন্তু ভাইপোর শাসন। মানে উনিও জানেন যে নির্বাচনে বিজেপি কতটা লেজে গোবরে হবে আগে থেকেই, তাই অবচেতন মনের যে ঘটনাগুলো সেগুলো অব্যক্তভাবে হলেও বেরিয়ে আসছে। আচ্ছা, কেন এই প্রশ্নগুলো অবতারণা করতে হচ্ছে? তার কারণ রাজ্য জিতবে না বুঝতে পেরে এসআইআর করা হয়েছিল। 58 লাখ মানুষের নাম বাদ দেওয়া হলো প্রথম ফেজে, যার মধ্যে মৃত, স্থানান্তরিত, মতুয়া, শরণার্থী তাদের নাম বাদ গেল। কি বলা হয়েছিল সুমন? আমাদের বলা হয়েছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করার জন্য এই প্রক্রিয়া করা হচ্ছে। কিন্তু যখন এই প্রক্রিয়াতে কোনো রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো না, তখন মার্কেটে নামানো হলো এমন একটা তত্ত্ব, যেই তত্ত্বটা ইতিপূর্বে ভারতবর্ষে অন্য কোথাও শোনা যায়নি। তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এই ঘরানা চলতে চলতে ফাইনালি 28 তারিখ যেটা এলো, এখন অ্যাডজুডিকেশন, বিচারাধীন কারা 60 লক্ষ। না, সেসব বুঝলাম, আমি বুঝতে পারছি তুমি এসআইআর পুরো জিনিসটা নিয়ে যেতে চাইছো। কিন্তু এই যে তুমি ভালো খারাপ বলছো না, এর আগে ভালো খারাপ তো তৃণমূলের দিক থেকে হয়েছিল যে অমিত শাহ খারাপ, নরেন্দ্র মোদী ভালো। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে কমপ্লেন করেছিলেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান। না, আমি আবারও বলছি সেই রকম ওনারা এখন পাল্টা ভালো খারাপ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে খারাপ হবে না। মানে এই যে তৃণমূলকে দেখে বিজেপি শিক্ষা নিচ্ছেন, এটা ভালো লাগে যে আমরা নাকি বিশ্বের সর্ববৃহৎ দল, আমরা তো আঞ্চলিক দল। আঞ্চলিক দলের জুতোয় পা গলিয়ে যে ওনারা শিক্ষা নিতে চাইছেন, এটা আমাদের জন্য ভালো লাগার কথা। মানে অনেকটা নেতানিয়াহুর থেকেও যদি ডোনাল্ড ট্রাম্প শিক্ষা নিতে চায় আর কি, ব্যাপারটা এরকম। আমি আর সেই প্রসঙ্গে ঢুকছি না, যেহেতু ইতিপূর্বেই আমেরিকা ইরান ফিরান যুদ্ধ নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেখুন সুমন, এটা তো ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে বাঙালির কাছে সবচেয়ে জলজ্যান্ত সমস্যা হচ্ছে এই 60 লাখ মানুষ, তাদের কোনো অপরাধ নেই। 2002 সালে এদের প্রত্যেকের নাম আছে, অথবা প্রজেনি ম্যাপিংয়ে তাদের বাবা মার নাম আছে। বেছে বেছে টার্গেট করে বাদ দাও। এই 60 লাখের মধ্যে তুমি যদি লিস্টটা দেখাও, মুর্শিদাবাদে 11.5 লাখ, মালদায় প্রায় 8.5 লাখ, দক্ষিণ 24 পরগনায় 5,62,000, উত্তর 24 পরগনায় 5,22,000, উত্তর দিনাজপুরে 4 লাখের বেশি। শুধু এই 5টা ডিস্ট্রিক্ট মিলিয়ে প্রায় 38 লাখ 40 লাখ মানুষের নাম বাদ, আউট অফ 60 লাখ। বেছে বেছে টার্গেট করে সংখ্যালঘু মানুষ
এবং মহিলাদের নাম বাদ। কেন? মহিলারা মমতা ব্যানার্জিকে ভোট দেয়, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না। এই যে জায়গাটা, আচ্ছা এই ভ্যানিশ কুমার, ইনি তো পাগল নন, ইনি তো শেয়ানা পাগল। বেছে বেছে তার আগে কেন্দ্রীয় বাহিনীকে আনা হচ্ছে কেন? যাতে এর ফলে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে তার জন্য আগে থেকেই কেন্দ্রীয়। আর মনে করে দেখুন শ্রমিক ভট্টাচার্যের স্টেটমেন্ট, আপনি ভোট দিন বা না দিন আমরাই জিতছি, আগে থেকেই তো স্ক্রিপ্ট। শুভেন্দু অধিকারী বলেছিল 1,20,00,000, শান্তনু ঠাকুর বলেছিল 1,25,00,000, আগে থেকে তো টার্গেট দেওয়া। প্রথমে 58 লাখ বাদ গেছে, তার সাথে ওই ডিলিশন ফিলিশন নিয়ে আরো 5 লাখ, 63 লাখ, আর এখন 60 লাখ, কত দাঁড়ালো? 1,23,00,000। মানে ওনারা যে স্ক্রিপ্ট অনুযায়ী ফিগার দিয়েছিলেন এক্স্যাক্টলি সেই ফিগারে ম্যাচ করাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। মাথায় রাখতে হবে এই ফিগারটা পুরো ফিগার ছিল না, কারণ বৈধ যারা ডিলিটেড, বৈধ যারা মৃত, তাদের নাম আগেই বাদ গেছে। সেটা নিয়ে কারণ সেখানেও বক্তব্য রয়েছে জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে। এবং সুমন আরো ভয়ঙ্কর, এবার কিন্তু মৃত বলা হচ্ছে না, এবার ডাইরেক্ট ডিলিটেড বলা হচ্ছে। এবং কারা ডিলিটেড? ভিডিও, তার নাম ডিলিটেড। আজকে ডিলিটেড বিজেপির, আমি জানতাম না যে বিজেপির যুব মোর্চার সভাপতি জলপাইগুড়ি জেলা, সেও রোহিঙ্গা, তার নাম ডিলিটেড হয়ে গেছে। জলপাইগুড়ি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি, যে কিছুদিন আগে মমতা ব্যানার্জির ছবিতে জুতো মেরেছিল এবং সেটা নিয়ে প্রবল বিক্ষোভ হয়েছিল, উনি আশ্বস্ত হবেন ওনার নামটাও যাতে ভোটার তালিকায় থাকে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। আমি শুধু শেষ করতে চাই একটাই কথা বলে, এই বাঙালিকে, যারা 60 লাখ বাঙালিকে এই অসভ্যতার মধ্যে ফেললো, বাঙালি কিন্তু ভোটের লাইনে তাদের জবাব দেবে। শুধুমাত্র বৈধ মানুষকে ভোটাধিকারটা কেড়ে নেওয়ার যে অসভ্যতাম বিজেপি করছে, প্রতিটা হিসেব সুদে আসলে বাঙালি বুঝিয়ে দেবে তাদের। হ্যাঁ, তবে আমি আশা করব যে অন্তত মানুষ নিজের ভোটটা যেন নিজে দিতে পারেন। প্রতিবার ভোটের দিন যে ছবিটা আমরা দেখতে পাই সেই ছবিটা যেন না হয়। আমি সরাসরি তরুণের কাছে যাব। নিজের ভোটটা নিজে দিতে পারে। হ্যাঁ, যতদিন ভোটার লিস্টে নামটা ছিল ততদিন সুষ্ঠুভাবে মানুষ যাতে দিতে পারে সেই ব্যবস্থাটা এনশিওর করতে হবে। কিন্তু তরুণের কাছে যাওয়ার আগে আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় খবর বলবো, এই অনুষ্ঠান শুরু করলাম এবং প্রাথমিকভাবে গোটা আলোচনা ঠিক যে বিষয় ছিল, আজকে ভারতীয় সময় 9:30 একটি বিশেষ সাংবাদিক সম্মেলন, বিশেষ বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প। এবং বলা হচ্ছে, তিনি খানিকক্ষণ আগে ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলছিলেন না যে বড় কোনো আঘাত করার প্রস্তুতি নিচ্ছে কি আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প কি সেই বিষয়ে সরাসরি গোটা বিশ্বের সমস্ত মানুষকে জানাতে চাইছেন? 9:30 সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সেই সাংবাদিক সম্মেলনে যাব, তার বক্তৃতায় যাব। তার আগে তরুণ জ্যোতি তিওয়ারি অবশ্যই রাজ্যের এই তুতুম্যায় নিয়ে। না, আমি এতক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম, সুমনদা, আমার কতগুলো বক্তব্য মনে পড়লো, আশা করি তোমারও মনে আছে। রাজনীতির সময়সীমা 65 বছর, একবার নয়, সেকেন্ডবার রিঅ্যাফার্ম করেছিলেন বক্তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। 65 বছর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়নি? ফার্স্ট প্রশ্ন আমার থাকবে। সেকেন্ড প্রশ্ন আমার থাকবে, ওয়ান ম্যান ওয়ান পোস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক অভিষেকপন্থী নেতারা, অনেক মুখপাত্ররা তাদের এক্স হ্যান্ডেলে, তখন টুইটার ছিল, ফেসবুকে লেখা শুরু করলো ওয়ান ম্যান ওয়ান পোস্ট। আমি দেখছিলাম মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, ইউথ অ্যাফেয়ার্স অরূপদার পরে ওনার কাছেই গেছে, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ল্যান্ড রিফর্মস, এগুলো দপ্তরের মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিকেশনটা কার দিকে ছিল? ফার্স্ট কোশ্চেন থাকবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 75 হলেই মার্গদর্শনের মণ্ডলীতে যেতে হবে। এই ফর্মুলাটা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীর ক্ষেত্রে প্রযোজ্য হলে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে নয় কেন? এখনো তো সময় আসেনি তো ডিসিশন। এবার লাস্ট ইয়ার মানে 76 ছিল না, 75 ছিল। আমি আবার বলছি, বারবার সেকেন্ড ইন কমান্ড দলের, যার নিজের দুটো ভাগে ভাগ থাকে, বারবার দেখা যায় ক্যাওয়াস গুলো। আমার আরো একটা কথা মনে পড়ে গেল, 24 ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছিলেন, মনে আছে তোমার? মাথায় কেউ ব্যান্ডেজও করতে পারেনি, ওই অবস্থা তাকে হসপিটালে যেতে হলো। ডাক্তারের ব্রিফিংটা আমার মনে আছে, সামওয়ান পুশড হার ফ্রম বিহাইন্ড, কোট আনকোট, তোমার রেকর্ড থাকবে, তুমি চালাও। এবার ঘরের মধ্যে কে তাকে ধাক্কা দিয়েছিল, কি হয়েছিল, এবার ভাইপো শাসন হবে কি হবে না মানুষ ঠিক করুক। আজকে অমিত শাহজি কথাগুলো যেগুলো বলেছেন তার মধ্যে অনেক কটা ইম্পর্টেন্ট কথা আছে। ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ এবং 7th পে কমিশন চালুর কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। ডিসেম্বর 26-এর মধ্যে পশ্চিমবঙ্গে যে কটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে ফুলফিলের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। আমরা দেখেছি দুর্নীতির ফলে স্কুলের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এজ পার করে গেছে, অনেকে আর পরীক্ষায় বসতে পারবে না, তাদের এডুকেশনটা বেকার হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য 5,700 কোটি টাকা অ্যালটমেন্টের কথা ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আজকে অ্যাফার্ম করে গেছেন। 26,000 যে টিচার নিয়ে কি অবস্থা চলছে এখনো পর্যন্ত,
নাম্বারিং কি হলো না হলো অনেকে বাদ গেল, সেই প্রবলেমের স্থায়ী সমাধানের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। অ্যাফেক্টেড জব অ্যাসপিরেন্টস যারা আছে তাদের ফিনান্সিয়াল হেল্পের কথা, ক্ষতিপূরণের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। স্কিম যেগুলো আসে সেগুলো পশ্চিমবঙ্গে স্ক্যামে রূপান্তরিত হয়ে যায়, মানুষের কাছে পৌঁছায় না। মানুষের স্কিম যাতে মানুষের কাছে পৌঁছায় তার কথা আজকে অমিত শাহজি বলেছেন। মিউনিসিপ্যালিটি থেকে অন্যান্য ক্ষেত্রে এই সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছায় না, চুরি হয়ে যায়। মানুষের জন্য আসা টাকা, তৃণমূল নেতাদের অট্টালিকা তৈরি হয়, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় তার কথা আজকে অমিত শাহ বলেছেন। আসল যেটা বলেছেন, যেটা আগের বেশ কয়েকটা বক্তৃতা বলেননি সেটাই তো বললেন না, যে তৃণমূল সরকারকে অমিত শাহ আক্রমণ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে। বহুদিন পর আজকে একটা বক্তৃতায় নাম নিলেন। পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল আজকে শাসন করছে না, পশ্চিমবঙ্গে শাসন করছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বিশ্বাস করে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলের সেকেন্ড ইন কমান্ড, দলের নাকি উত্তরসূরি অঘোষিত। তো আমার প্রশ্ন, যারা তৃণমূলকে জন্ম দিল, যারা তৃণমূলের জন্য খাটলো, যারা তৃণমূলের জন্য সবকিছু করলো, তারা কারা? ওই বলে না পুরোনো ছিল সিনেমায় রামু কাকা, তারা কি শুধুমাত্র রামু কাকা হয়ে আছেন দলে? যে মালিক অর্ডার দেবেন, মালিকের পর মালিকের ভাইপো অর্ডার দেবেন, এবং তাদের কোনো গণতন্ত্র নেই। আবার বলছি, আমাদের দলে ভারতীয় জনতা পার্টিতে চেঞ্জ হয়, প্রেসিডেন্ট চেঞ্জ হয়, বংশ পরম্পরায় হয় না। কংগ্রেসের যে টিপিক্যাল কালচার, ফ্যামিলি পলিটিক্স, সেই একই জিনিস তো পশ্চিমবঙ্গে। গণতন্ত্রটা কোথায়? দলে কি আর কেউ নাই সুমনদা? দলে কি লোক কম পড়িয়াছে? আবার প্রশ্ন থাকলো, 65 বছরের কথা তো অমিত শাহজি বলেননি, সেকেন্ড ইন কমান্ড, এক ব্যক্তি এক পদ, এই কথা তো অমিত শাহজি বলেনি। অরূপ দাও লিখেছিলেন কিনা আমি জানি না টুইটারে, তখন তৃণমূলের সব যাবতীয় নেতা লিখেছিল, ববিদা বিপ্লব করেছিল, ববিদা বলছে না এটা হতে পারে না। বিভিন্ন সময় তৃণমূলের নেতাদের মুখে মানে আক্ষেপের সুর শোনা যায়। বারবার বলেই ফেলেছিলেন যে এটা কি হচ্ছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি অরূপের কাছে যাব। অরূপ, আমি তার সঙ্গে শুধু যোগ করব, যেদিন প্রতিকুর রহমানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে যোগ দেয়ালেন, সেদিনও রিপিট করেছেন যে বয়সের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম এখনো সেটা আমি স্ট্যান্ড করছি, আমি সেটাকে এখনো ঠিক মনে করি। একটা বাংলায় প্রবাদ আছে, ব্যতিক্রম নিয়মকেই প্রমাণ করে। ঠিক যেই প্রশ্নটা তুমি তরুণ জ্যোতিকে করেছিলে, যে এই গত 17ই সেপ্টেম্বর যখন নরেন্দ্র মোদীর 75 বছর হয়ে যায়, ঠিক যেই কারণ দেখিয়ে লালকৃষ্ণ আদবানিকে মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মোদীজিকে কেন পাঠাতে পারে না বিজেপি? কারণ মোদীজির বিকল্প বিজেপিতে এই মুহূর্তে কেউ নেই। মোদীজি আজকে বিজেপি আর একটা কোনো দল নয়, বিজেপি একটা মুখ, শুধু সেই মুখটার নাম নরেন্দ্র মোদী। এটা তো মানতে হবে যে অভিষেক ব্যানার্জি সাংগঠনিকভাবে দলকে যেভাবে বেঁধেছেন, আমরা বিজেপি মানে একটা মুখ নরেন্দ্র মোদী, তৃণমূল মানে একটা মুখ মমতা ব্যানার্জির আবেগ, মমতা ব্যানার্জির আবেগ ছাড়া তৃণমূল হয় না। একইভাবে মমতা ব্যানার্জির আবেগের সাথে এখন অভিষেকের সাংগঠনিক দক্ষতা। আমি শুধু বলতে চাই, এই যে এতগুলো কথা তরুণ যদি বলেছে, তরুণ 2018-তে ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে যেন ঠিক কি বলেছিলেন এই অমিত শাহ, 7th পে কমিশন আজকে কোথায় রয়েছে? কর্মসংস্থানের কথা বলেছিল, বছরে 50,000 চাকরি। 8 বছর ক্ষমতায় 18,900 চাকরি হয়েছে, 54,000 চাকরি হারিয়েছে। 10,323 জন শিক্ষক এই চাকরি নিয়ে কাজ করছে। একই জিনিস এখানে গল্প। তুমি ত্রিপুরা নিয়ে কথা হচ্ছে, যখন ত্রিপুরার মতো ডিএটা পশ্চিমবঙ্গে দিয়ে দাও, তারপর কথা বলো। দাদা ভদ্রতা রাখো, তুমি শেখাচ্ছি না এখনই। ত্রিপুরার সরকারি কর্মচারীরা যে পরিমাণ ডিএ পায় সেটা পশ্চিমবঙ্গে দিয়ে দাও, তারপর কথা বলো। সেকেন্ড হচ্ছে, আমি আবার বলছি, ভারতীয় জনতা পার্টি বললো যে আসলে মুখ। সুমনদা, তুমি অনেকদিন ধরে আছো, বলো রাজনাথ সিং জি, গডকারি জি থেকে শুরু করে একের পর এক আমাদের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, দলের দায়ভার মানে দায়িত্বে থাকে যারা থাকে তারা চেঞ্জ হয়েছে, নর্মাল ব্যাপার। ভারতীয় জনতা পার্টির সেকেন্ড লাইন অফ লিডারশিপ, থার্ড লাইন অফ লিডারশিপ রেডি। সর্বকনিষ্ঠ একজন ভারতীয় জনতা পার্টিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলে আর কি আছে গো প্রজন্মে? না উনি বলেন, আমি বলছি আমি জিজ্ঞেস করতে পারি, ভাই পিসি ভাইপো ভাইপো ছেলে, এই প্রজন্ম নরেন্দ্র মোদী সবাই এসআইআর এর সবচেয়ে বেশি এফেক্টিভ দেখতে পেলাম ত্রিপুরাতে। ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী ছিল, ওকে এসআইআর করে তাড়িয়ে বাংলার উপর বসাতে হয়েছে, ত্রিপুরা রাখতে পর্যন্ত পারে। বেশ আমি বলছি, স্পেন এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে স্পেনের মাটি তারা ব্যবহার করতে দেবে না।
আই রিপিট, স্পেন জানাচ্ছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকার এই আক্রমণে কোনোভাবে স্পেনের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। আবার আপনাদের জানাচ্ছি, অত্যন্ত জরুরি বক্তৃতা এবং সাংবাদিক সম্মেলনে গোটা বিশ্বের মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প। কি বলবেন তিনি তা নিয়ে বহু জল্পনা। অনেকে বলছেন যে যেরাম ব্রিগেডিয়ার দাস বলছিলেন যে আজকে রাতের মধ্যেই মারাত্মক কোনো আঘাত আসতে চলেছে, সরাসরি দেখাবো। কিন্তু তার আগে আমাদের রাজ্যের একটা খবরে আসি, সেটা হচ্ছে নিউ টাউনে এবার জৈন মন্দির হবে। আমি বলছি দীঘায় জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির, শিলিগুড়িতে সব বুঝলাম, কিন্তু সরকারের কাজ রাস্তা, পরিকাঠামো, চাকরি, হাসপাতাল, সেইখানে আমার আপনার করের টাকায় মন্দির কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম একদম করের টাকা। এই মন্দির তৈরি করবে ওদের ট্রাস্ট। আজকে মুখ্যমন্ত্রী, আমি নিজে সেই সবাই ছিলাম, তুমি আর আমি দুজনেই খুশি হতাম না যে কনসেশন রেটে যদি হাসপাতালকে বা স্কুলকে জমি দেওয়া হতো। কে বলেছে দেওয়া হয়নি নিউ টাউনে? আপনি বলুন সুমন, এলএনটি ইনফোটেক, মাইন্ডট্রির মতো সংস্থা, আমি বলছি যে 2011 যখন বামেরা চলে গেল, টিসিএস এর টোটাল কর্মী সংখ্যা কত ছিল? 12,000, আজকে হয়েছে 55,000। এলএনটি আজকে জামশেদপুর থেকে টাটা মেটালিক্স উঠে খড়গপুরে আছে। কে বলেছে দেওয়া হয়নি? কন্টিনিউয়াস একটা ন্যারেটিভ চালিয়ে গেলেই তো হলো না। আমি আবার বলছি যে মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, আমার আপনার করের টাকায়, সেইটা হলে আপত্তি ছিল, আপত্তি আছে, আপত্তি থাকবে। আমার অঙ্কটা একটু খারাপ, বড় অঙ্ক তো আরো করতে পারি না, সাধারণ মধ্যবিত্ত। নিউ টাউনে খুব সস্তা জমি, মোটামুটি আজকাল 80 লক্ষ টাকা কাটা যাচ্ছে। আমি ওই এলাকা থাকি, তো 80 লক্ষ টাকা, এই 5 একর জমির দামটা কত সুমনদা আমি জানি না। ঠিক তরুণ, কিন্তু আমি বলছি আমার প্রশ্ন অন্য, আরো বড়, সেটা হচ্ছে একটা সরকারের প্রায়োরিটি কোনটা। আমি বলছি রাম মন্দিরও প্রায়োরিটি হতে পারে না, জৈন মন্দিরও প্রায়োরিটি হতে পারে না। আমি বলছি প্রায়োরিটি, রাম মন্দিরের সরকারের নয়। আমি আবার বলছি পশ্চিমবঙ্গে, আমি দ্রুত একবার ঘোষণাটা দেখে নেব। अगर न्यू टाउन में आप लोगों को कोई जगह मिल जाए तो आप लोगों ने एक जैन मंदिर बनाने के लिए कोशिश करेंगे। मैंने वो दिन ही कहा था कि आपने ट्रस्ट बना लो। उनको अब मंदिर बनाने की सूझ रही है। अरे ममता दीदी, 550 साल के बाद रामलल्ला को भव्य मंदिर में बिठाने का काम नरेंद्र मोदी जी ने। মন্দির, মসজিদ, রাম, বাবরি, গীতা, কোরআন। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ধর্ম। এই আবহে দোলযাত্রা ও হোলির উৎসব অনুষ্ঠান থেকে সোমবার জৈনদের জন্য নিউ টাউনে মন্দির তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। जैन कम्युनिटी के लिए आप लोगों ने मेरे को एक रिक्वेस्ट किया था कि अगर न्यू टाउन में आप लोगों को कोई जगह मिल जाए तो आप लोगों ने एक जैन मंदिर बनाने के लिए कोशिश करेंगे। मैंने वो दिन ही कहा था कि आपने ट्रस्ट बना लो। जमीन हम ढूंढ लिया और विश्व बांग्ला गेट का पास 600 मीटर का अंदर में 5 एकड़ जमीन कंसेशनल रेट में आपको दिया जाएगा। उनको अब मंदिर बनाने की सूझ रही है। अरे ममता दीदी, हमने राम मंदिर बनाया, 550 साल के बाद रामलल्ला को भव्य मंदिर में बिठाने का काम नरेंद्र मोदी जी ने किया। काशी विश्वनाथ कॉरिडोर बनाया, महाकाल कॉरिडोर बनाया, आपने उस वक्त कहीं कुछ नहीं किया और अब आपको मंदिर की याद आती है। কৌশলে বাবরি মসজিদের প্রসঙ্গ তুলেছেন অমিত শাহ। जो भी मंदिर जिस उद्देश्य से बना रही है उसका स्वागत करता हूं, मगर ममता जी, आपके बंगाल में ये बाबरी मस्जिद फिर से बन रही है, किसकी जिम्मेदारी है? जरा बंगाल की जनता को बताओ भाई, मुझे बताओ बंगाल के वासियों, बाबरी मस्जिद फिर से बननी चाहिए क्या? अरे जोर से बोलो, बननी चाहिए क्या? ये हुमायूं कबीर और ममता एक ही थैले के चट्टे पट्टे हैं, चट्टे पट्टे हैं। हुमायूं कबीर को योजना पूर्वक बाहर भेजकर बाबरी मस्जिद बनाने का षड्यंत्र
ममता बनर्जी ने किया है जिससे हिंदुओं में नाराजगी न आए। সম্পূর্ণই মিথ্যা কথা। বিজেপি তো ভারতবর্ষের হিন্দুত্বের রাজনীতি করে ক্ষমতায় এসছে। বিজেপি এবং যে মমতা ব্যানার্জি যে মন্দিরে করতে প্রতিযোগিতা শুরু করেছে, মমতা ব্যানার্জি আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। এরা দুজনই কয়েনের এপিট আর ওপিট। এরই মধ্যে সোমবার একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. আমরা মানে কারা? উনি দাঁড়াবেন না অন্য কেউ দাঁড়াবে? ইতিমধ্যে যেটুকু আমরা আজ করছি, শেষ পর্যন্ত ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী পলায়ন করতে পারে, অন্য কোনো কেন্দ্রে যেতে পারে, হয়তো অন্য কোনো তৃণমূলী নেতা নেত্রী ভবানীপুরে আলোকিত হয়ে দাঁড়াতে পারে, এই সম্ভাবনাই বেশি। শেষ অব্দি এসআইআর না ধর্ম, ভোটে কোনটা বড় ফ্যাক্টর হবে তা বোঝা যাবে ভোটের ফলাফলে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তরুণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 50-এ 2026-এ 50-এর বেশি সিট পাবে না, এবং দিল্লিতে এইরকম রেজাল্টের ফলে 2029 অব্দি তোমাদের সরকার থাকবেই না। উনি 12 পাস রাজনৈতিক নেতা আজকাল কি টিয়া পাখি নিয়ে ভিক্টোরিয়ার সামনে বা কোথাও বসছে কিনা আমার জানা নেই। আবার বলছি, প্রবলেমটা কি বলো সুমন দা, মানে পলিটিক্সে এডুকেশন কোয়ালিফিকেশনটা কমে যাওয়ার ফলে মানুষের ভুলভাল বকাটা রোগ হয়েছে। উনার সুস্থতা কামনা করি, শুভনন্দন জানাই ওনাকে। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পলিটিক্যাল এন্টারটেনমেন্ট করতে থাকুন। কদিন বাইরে আছেন, কবে ভিতরে যাবেন কেউ জানে না। না, আমার বক্তব্য হচ্ছে অভিষেক ব্যানার্জি যখন এতই কোয়ালিটিলেস নেতা, তাকে এসে অমিত শাহকে আক্রমণ করতে হয় কেন? তাকে এসে নরেন্দ্র মোদীকে বলতে হয় কেন? তার কারণ ওনারাও জানেন যে ভয় পায় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে। 21-এ মাটি ধরিয়েছে, 24-এ ঘাড় ধাক্কা দিয়েছে, 26-এ এমন হাল করবে এ রাজ্যে বিরোধী দল হওয়ার অকাতটুকু থাকবে না। এই যারা বাঙালি অদ্ভুত তামাশা আছে রাজাদা, দেখবেন এই নিয়ে বহুবার আমরা খবরও করেছি যে কখনো এসে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী একেবারে একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন না। একেবারে সরকার, তৃণমূল পরিচালিত সরকার এইভাবে বলেন। গত স্পিচ অবধি আপনি লক্ষ্য করে দেখবেন এক্স্যাক্টলি তাই হয়েছে। একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম অবধি নেননি। আজকে আবার ছবিটা পাল্টে গেল, বারবার সেই পুরনো ভাতিজা এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণের জন্য ফিরলেন। এটা কি না, এখন ওটা পরিষ্কার। হ্যাঁ, এতকাল যেটা ছিল যে এখানকার যে সরকার আছে তাদের সঙ্গে একটা, আমরা যেহেতু কেন্দ্রের সরকার আছি, এই সরকারের সঙ্গে আমাদের প্রোটোকলটা হচ্ছে সরকার ভার্সেস সরকার, ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের। কিন্তু যখন রাজনীতির লড়াইটা এসে যাচ্ছে তখন আর তো সরকারের ব্যাপার নেই এই রাজনীতি। হ্যাঁ, এখন যেটা এসে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা পারিবারিক দল যেভাবে চলছে তার মুখোশটা খুলে দেওয়া। আমি যে তৃণমূল সরকার করি, পরিবারবাদটা আমি তুলে ধরতে পারবো না। তো পরিবারবাদটা তুলে ধরার জন্যই নাম ধরতে হচ্ছে। এবং কি হতে পারে এরপরে, যখন পরিষ্কার বলছে এরপরে আসবে ভাইপো, অর্থাৎ একই পরিবারের মধ্যেই শাসনটা চলতে থাকবে। বাংলায় কি এই জিনিস কখনো ঘটেছে? গোটা দেশে ঘটছে। ইন্টারন্যাশনাল ভাইপো আছে এর মধ্যে। যেই ভাইপো ধরুন সারা জীবন একটা ব্যাটে বল না খেলে বিসিসিআই এর চেয়ারপারসন হয়ে যাচ্ছেন, সেই জয়সা ভাইপো, তার ভাইপো আমরা জানি, যার 2014 সালের আগে ব্যাংকের অ্যাকাউন্টে কত ছিল আর এক বছরের মধ্যে 16,000 গুণ টাকা বাড়ে। তিনি ইন্টারন্যাশনাল ভাইপো, তিনি ইন্টারন্যাশনাল ভাইপো। পরিবার গোটা বিজেপি সেই জলের কোম্পানির কথা বলছো যে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে কিছু না করে। পরিবারবাদ নিয়ে বিজেপি বলবে? গোপীনাথ এই মুহূর্তের আরেকটা বড় খবর আপনাদের বলি, ব্রিটেনের প্রধানমন্ত্রী তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে তারা সমর্থন জানিয়েছেন ঠিকই, কিন্তু ব্রিটেনকে কোনোভাবে বেসকে ব্যবহার করতে দিয়েছেন, কিন্তু ইরাকের যুদ্ধ থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং তারা ব্রিটেনের বেসকে কোনোভাবে এই যুদ্ধে ব্যবহার করতে দেবেন না আমেরিকাকে। আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একবার যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন শুরু হবে, এর আগে স্পেনের কথা আপনাদের বললাম, ব্রিটেনের কথা বললাম। আমেরিকার পক্ষে দুটোর কোনোটাই সুখবর নয়। আমি বলছি আপনি মানে কি থেকে বলছেন যে আজকে রাতেই একটা বড় অ্যাটাক হতে পারে? দেখুন কি হয়েছে, আমেরিকা ন্যাটো ফোর্সের উপরে একটা টান আছে,
এবার ন্যাটো ফোর্সের মধ্যে ফ্রান্স একটা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে মেডিটেরিয়ানে আছে একদম। কিন্তু ব্রিটেন দুটো জিনিস করেছে, একটা হচ্ছে ডিয়েগো গার্সিয়াতে যে বেসটা আছে ইট ইজ সামার, আমি মানে ওর উপর দিয়ে ফ্লাই করেছি মরিশাস যাওয়ার সময় গভর্নমেন্টের কাজে। তো ডিয়েগো গার্সিয়া ছোট্ট একটা দ্বীপ, কিন্তু ওটা ব্রিটেন কন্ট্রোল করে, আমেরিকা ব্যবহার করতো, ওটা বলেছে আমরা ব্যবহার করতে দেবো না ডিয়েগো গার্সিয়া বেসকে। উনি আজকে যেটা বলেছেন যে শুধু বেসটা ব্যবহার করতে দিয়েছি, কিন্তু এই যুদ্ধের মধ্যে ব্যবহার করতে দেবো না। এবং আরেকটা ব্যাপার হয়েছে ইরাক থেকে ব্রিটেন সাইপ্রাসে একটা ইউকে এর বেস ছিল, সেইটাতে অ্যাটাক করেছে ইরান, এবং ওটা নাকি আজকে ইউকে ইভ্যাকুয়েট করছে। তো প্রথমে কিন্তু ইউকে এবং ইউক্রেন এই দুটো কান্ট্রি স্ট্রংলি এটা সাপোর্ট করেছিল ইসরায়েল এবং আমেরিকার অ্যাটাকটা। এখন ইউকে একটু পিছনে খেলছে, জার্মানি চুপ আছে, এবং অনেক ইউরোপিয়ান দেশের মধ্যে যেমন টার্কি চুপ করে আছে। টার্কি কিন্তু ন্যাটোর মেম্বার এবং একমাত্র ইসলামিক কান্ট্রি যে ন্যাটোর মেম্বার, এবং তারা চুপ করে আছে। এইবার এইখানে আমি যে কারণে ওইটা বলেছি, দেখুন লম্বা যুদ্ধ মানে আপনি যদি 3 বছর 4 বছরের লম্বা যুদ্ধের কথা বলেন, সেইটা তো কোনোভাবে হবে না। এই যুদ্ধটা যেটা আমি চিন্তা করছিলাম 6-7 দিন ম্যাক্সিমাম টানবে একটা এত বড় একটা দেশের সাথে, সেইটা হয়তো আরেকটু বেশি টানতে পারে, বাট তার বেশি টানলে গভর্নমেন্ট পড়ে যাবে, আমেরিকাতে গভর্নমেন্ট পড়ে যাবে, কারণ দে আর শাই অফ বডি ব্যাগস, তারা বডি ব্যাগ নিতে পারে। ব্রিগেডিয়ার ঘোষের কাছে একবার যাব, দর্শকদের জানাবো যে সংযুক্ত আরব আমিরশাহী এখন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে জনগণের কাছে তারা জরুরি এবং অত্যাবশ্যকীয় জিনিস শুধু কিনতে পারবেন, সাধারণভাবে কেনাকাটা বন্ধ রাখার নির্দেশ। একদিকে বাজারের ওপর কন্ট্রোল, অন্যদিকে নিঃসন্দেহে মজুদ জিনিসপত্র মজুদের দিকেও একটা স্পষ্ট ইঙ্গিত আছে। আবার বলছি, সংযুক্ত আরব আমিরশাহী জানালো যে নাগরিকরা জরুরি যে জিনিসগুলো অত্যাবশ্যকীয় জিনিস সেইগুলো যেন কেনেন, অন্য জিনিস এই মুহূর্তে কেনাকাটা না করেন। কি বলতে পারেন আজ ডোনাল্ড ট্রাম্প? যে কোনো মুহূর্তে সাংবাদিক সম্মেলন। ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন না উনি কি বলতে পারেন। আই এম সরি টু সে, একজন রাষ্ট্রনেতা সকালবেলা বলে দুপুরবেলা ফেরত নিয়ে, বিকেলবেলা আবার বলে, সন্ধ্যেবেলা আবার ফেরত নেয়, এটা গত 1 বছর 1 মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি দেখে আসছি। কাজে উনি কি বলছেন না বলছেন তার উপর ভরসা করে এবিপি আনন্দ প্রতিবেদন দেবে, আই থিঙ্ক ইভেন ডেরোগেটরি। আচ্ছা, আমার যেটা ধারণা যে খুব ইন্টারেস্টিং, আমি একটা হ্যাপেনিংসটা ঘটছে ইরানেতে, যখন সেখানকার পথে মানুষ নামলো, এত লক্ষ মানুষ মারা গেল, কিচ্ছু করলো না। তখন ও ধারণা করেছিল বোধহয় রেজিম চেঞ্জের ফলে জনগণের সরকার আসলে আমেরিকার পক্ষে যাবে, যখন যেটা বুঝলো ওটা নাও হতে পারে। এখন যে খবরটা আসছে বা ধারণা হচ্ছে, ইন্টারিম কাউন্সিল যাকে বসাবে তার সঙ্গে কিন্তু লাইন আপ করে ফেলেছে, যে ইন্টারিম কাউন্সিলে আসবে। ওদের তো আমরা দেখেছি না, আয়াতুল্লাহ খামেনির পরে যারা লাইন আপ করেছিল তার সব শেষ হয়ে গেছে। এখন যার ইন্টারিম কাউন্সিলের যে আছে, আরিফা বলে তার নাম, তার সঙ্গে আমেরিকার একটা মোটামুটি একটা মোজার্ডের মাধ্যমে একটা লেনদেন হয়ে গেছে, বুঝেছেন? এখন আমেরিকা মনে করছে এই লোকটাকে যদি বসানো যায় তাহলে কিন্তু আমাদের পাপেট সরকার, ওরা চায় পাপেট, যেটা ভেনিজুয়েলাতেও করেছে, এখানেও একটা পাপেট বসাতে চাইছে। গণতন্ত্রের উপর আমেরিকার কোনোদিন কোনো বিশ্বাস নেই। পাপেট সরকার যদি এখানে বসানো যায়, এবং সেটাই হয়তো বলবে যুদ্ধ হয়তো শেষ হয়ে যাবে, কেননা আমার লোক আমি খুঁজে পেয়েছি। এইটা একদম কথা বলি যে কোনো যুদ্ধই কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার। আমেরিকার ক্ষেত্রে যতই তারা ধনশালী হোক, এবং আমেরিকার অর্থনীতি যদি দেখেন খুব একটা, যতই তারা বলুন যে মেক আমেরিকা গ্রেট এগেন, কিন্তু সেই জায়গাতে কিন্তু আমেরিকার অর্থনীতিতেও কিন্তু একটা চাপ আছে, এবং সেখানকার জনগণ তারা বিশ্বস্ত, এবং তার সঙ্গে সঙ্গে যদি যুদ্ধটা কন্টিনিউ হয়, তাদের যে একটা আগ্রাসন নীতি সেটা হয়তো বোঝা যাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলছি এই হরমুজ স্ট্রেটের যে উল্টো দিকে যতগুলো দেশ আছে তাদের উপরে কিন্তু আমরা দেখছি যে ইরান থেকে কিন্তু একটা মানে মিসাইল হানা হয়েছে, এবং প্রত্যেকটা যতগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হরমুজ স্ট্রেটের মধ্যে যত জাহাজ আছে না, সেই জাহাজগুলো হয়তো $100 কোটি দাম, কিন্তু সেখানে $500 কোটি তেল ক্যারি করছে তারা। এবং যত জাহাজ চলে তাদের কিন্তু ইন্স্যুরেন্স থাকে, এবং যত বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি এই গ্রেট ব্রিটেনে আছে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্স্যুরেন্স কভারেজটা থাকবে না। এবং ইন্স্যুরেন্স কভারেজ যখন থাকবে না, তখন যুদ্ধের ওই জায়গা দিয়ে কোনো জাহাজ কোম্পানি তারা কিন্তু আর জাহাজ পাঠানোর চেষ্টা করবে। একদম একদম। এই মুহূর্তের খবর, সেটা কাতারে 7টা ব্যালিস্টিক মিসাইল হামলা হলো এবং 5টা ড্রোন অ্যাটাক।
কাতার জানিয়েছে যে সেইগুলোকে নিষ্ক্রিয় করা গেছে, কিন্তু অন্য সোর্স একেবারে অন্য কথা বলছে, যে 7টা ব্যালিস্টিক মিসাইল হানা হয়েছে, যার ভেতরে প্রত্যেকটা যে ব্যর্থ হয়েছে তা নয়, এবং 5টা ড্রোন অ্যাটাক। আমি আবার বলছি, যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন, কিন্তু তার আগে আবার বলছি, সরাসরি ধাক্কা দিচ্ছে আমাদের পকেটে, আর আজকে শেয়ার মার্কেটে তার প্রতিফলন পড়লো। কিভাবে দেখাবো। যুদ্ধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়া, ক্রমশ বাড়ছে ক্ষতির বহর। প্রায় 3000 কিলোমিটার দূরে যার প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে ভারতের ওপরেও। সোমবার পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বড় সড় ধাক্কা লাগলো শেয়ার বাজারে। দিনের শেষে 312 পয়েন্ট পড়ল নিফটি, 1048 পয়েন্ট পড়ল সেন্সেক্স। 1200 পয়েন্ট একদিনে কমা মানে প্রচুর লোকের অর্থ নষ্ট হওয়া, অর্থাৎ ইনভেস্টমেন্ট যারা প্রতিদিন করেন এভাবে, তাদের কিন্তু প্রচুর টাকা একসঙ্গে হারিয়ে যাওয়া সিস্টেম থেকে। এবং যতক্ষণ না কোনো একটি নির্দিষ্ট পক্ষ আইদার ঘোষণা করছে যুদ্ধ জয় হয়েছে অথবা হেরে গেছে, যেটাই হোক না কেন আর কি, যুদ্ধে শুধুমাত্র যে কনজামশন অর্থাৎ ভোগ্যপণ্যের ওপর ক্ষতি হচ্ছে, তেলের দাম বাড়ছে, এগুলো যেমন ঘটছে, তেমনি ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। একদিকে যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প আর তার দোসর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যদিকে ক্ষমতার জোরে আন্দোলন আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন যিনি, সেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের সংঘাত। ইসরায়েল ও আমেরিকার হানায় নিহত হয়েছেন খামেনেই, আর তাতেই যুদ্ধের শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ শুরু করার দায় কার? ট্রাম্প, নেতানিয়াহুর নাকি খামেনেইয়ের? যুদ্ধ শেষ কবে হবে? কে করবে? তার জন্য কত প্রাণের বলি দেওয়া হবে? আমেরিকা কি ইরানের মাথায় তাদের পছন্দের লোককে বসাতে পারবে? ইরানের নাগরিকরা ট্রাম্পের কথা কি শুনবেন? We didn't start this war, but under President Trump, we are finishing it. We hope the Iranian people take advantage of this incredible opportunity. এই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের ওপরে কি পড়বে? ভারতের ওপরে কি পড়বে? যুদ্ধ চলতে থাকলে সাধারণ ভারতবাসীর কত ক্ষতি হবে? জিনিসপত্রের দাম আর কত বাড়বে? আজকে আমরা এক্সপেক্ট করেছিলাম শেয়ার মার্কেটে একটা পতন, সেই পতনটা খুব একটা বড় পতন হয়নি, কারণ এখন দিনের শেষে এখন মার্কেট বন্ধ হওয়ার সময় প্রায় 950-60 পয়েন্টের মতো একটা সেন্সেক্সের ডাউনফল হয়েছে। এটাকে রিকভারি করার জন্য একটা বলবো, আমাদের ভারতবর্ষের যে ডোমেস্টিক ফান্ড মার্কেট আছে তারা অনেক শেয়ার কিনেছে, কিন্তু ফরেন ইনভেস্টার্স যারা আছে তারা একটুখানি প্যানিক করে বিক্রি করার চেষ্টা করেন, তারা বিক্রি করেছে, লাভের অঙ্কটা মানে তারা ঘরে নিয়ে গেছেন। শুধুমাত্র শেয়ার বাজারেই নয়, রবিবারের তুলনায় 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে বেড়েছে 2050 টাকা। যোগান ব্যাহত হবে এই আশঙ্কা থেকে শুধুমাত্র যে দাম বাড়ছে তাই নয়, স্টক মার্কেটে যারা প্রধানত আপনার তেল পরিশোধন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের শেয়ার বাজারের দাম ফল করছে। ফলে লোকে এই আশঙ্কার বশীভূত হয়ে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে সোনার ওপর ঝাঁপিয়ে পড়ে, কারণ এই জিনিসের দাম কমে না বলে আর কি। এই অনিশ্চয়তার বশবর্তী হয়ে মানুষ এই ধরনের মুদ্রাস্ফীতি এবং তেলের দামের যে ওপর নিচ হওয়া, এটাতে সাফার করবেন। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রেডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার পশ্চিম এশিয়ার দেশগুলির গয়না ও রত্ন, খাদ্য সামগ্রী, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়ামজাত পণ্যের একটা বিপুল অঙ্কের রফতানি করে ভারত। গালফ কোঅপারেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে যার পরিমাণ ছিল 162 বিলিয়ন আমেরিকান ডলার। অর্থাৎ মধ্য এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিলে তা ভারতের জন্যেও মোটেই ভালো হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আপনারা জানেন যে বিখ্যাত ফিটনেস ট্রেনার চিন্ময় রায় এই মুহূর্তে দোহায় আছে, এবং চিন্ময় এই মুহূর্তে পাঠাচ্ছে যে 5 মিনিট আগে সমস্ত রাস্তা দোহার বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ পেনিনসুলা ব্রেকিং নিউজ, তারা জানাচ্ছে যে ইরান থেকে আসা 2টো বিমানকে গুলি করে নামানো হয়েছে। আমি বিস্তারিত খবরের জন্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। দেখুন, কনস্ট্যান্ট আজকে সকাল থেকে মানে গতকাল রাত থেকে ইউএইর ওপর 140টা মিসাইল, 270টা ড্রোন ইরান ফেলেছে। ইসরায়েলের ওপর 200টা মিসাইল, আর কাতারের ওপর 66টা, প্লাস এখন যেগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছে, আর বাহরাইনের ওপরে 45টা, ওমানের ওপরে 3টে। এবার এই দেশগুলোকে কেন টার্গেট করছে, যেটা আমি একটু আগে বলেছিলাম, এবং যেটা আপনি এক্ষুনি আমাদের দেখাচ্ছেন, এটা হচ্ছে যে কাতার এই যুদ্ধে জয়েন করে গেছে। দে হ্যাভ জয়েন্ট দ্য ওয়ার
এগেনস্ট ইরান ফর্মালি জয়েন করে গেছে, এখন অবধি সৌদি আরবিয়া জয়েন করেনি। এখন এই যতগুলো দেশ তার মধ্যে ইউএই বলেছে যে আমরা উইল ফাইট নাও, এবং ইউএই ইজ মানে রেডি টু ফাইট। এবার কাতার তার লাইনে চলে এলো, মানে এরা ইসরায়েলের সাথে হয়ে এখন যুদ্ধ করবে, যেটা একটু আগে বলছিলাম ইরানের বিরুদ্ধে। এবং সেইখানে ইরান এটা কেন করছে আমার মনে হয় ইরানের যেটা যে মানে শেষ কামড় হিসাবে, কারণ তার কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু নেগেটিভ পয়েন্ট আছে। ইরানের প্লাস পয়েন্টগুলো পরে বলছি, নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে ইরানের কাছে সেরকম বন্ধু নেই। দেখুন চীন কিন্তু অন্য কারোর জন্য যুদ্ধ করবে না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। চীন নিজেরটা বুঝবে, এই রাশিয়া অন্যের জন্য যুদ্ধ করবে, কিন্তু রাশিয়ার হাত এখন আটকানো আছে, রাশিয়ার ইকোনমি খারাপ অবস্থায়। অ্যাকচুয়ালি রাশিয়া ইরানের থেকে ড্রোন নিয়ে ইউক্রেনের উপর ফেলতো, সেই সাপ্লাইটাও বন্ধ হয়ে গেছে এখন। এবার হচ্ছে যে কিন্তু চীন আপনার আর্ম সাপ্লাই করতে পারে, আর্ম সাপ্লাই করবে, ইন্টেলিজেন্স দেবে, লুকিয়ে দেবে, ডাইরেক্ট ওয়ারফেয়ারে আসবে না। তারা যুদ্ধ জাহাজ পাঠাবে না, যেমন ফ্রান্স যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, এইটা চীনের স্টাইল না, এটা ন্যাটো কান্ট্রিজদের স্টাইল। এবার হচ্ছে যে ইরান করছেটা কি, তাদের যে উইকনেস সেটা হচ্ছে তাদের বন্ধু কমে গেছে, শত্রু বেড়ে গেছে। একমাত্র বন্ধু পাকিস্তান, সে কিচ্ছু করতে পারছে না এখন, কারণ তার নিজের মাথায় মানে আপনি আজকে দেখাতে পারছেন না, কারণ আজকে এত নিউজ যে ওই নিউজটা দেখাতে পারছে না যে আফগানিস্তান নূর খান এয়ারবেস অ্যাটাক করেছে, আজকে 12 করে হেডকোয়ার্টারকে অ্যাটাক করেছে। হয়তো এই ইরান না হলে আজকে এই জন্য আমি বসতাম আপনার সঙ্গে একদম। তো ফলে পাকিস্তান কোন দিকে যাবে বুঝতে পারছে না, পাগলা কুকুরের মতো অবস্থা হয়ে গেছে। তো এইবার হচ্ছে যে ইরান এটা কেন করছে, ইরানের যে সব থেকে স্ট্রেংথ ছিল, পয়সা কম ইরানের, কিন্তু মিসাইল ছিল, ভালো ড্রোনস ছিল, আরেকটা আইআরজিসি একটা স্ট্রেংথ, আরেকটা স্ট্রেংথ ছিল প্রক্সিস, 3টে এইচ, হুতি ইয়েমেনে, হেজবোল্লাহ লেবাননে, আর হামাস। হামাস একটা কথা বলেছে, হামাসকে তো শেষ করে দিয়েছে, হিজবোল্লাহকেও অনেকটা বড়ভাবে শেষ করেছে। আজকে সকালে লেবাননকে টার্গেট করেছিল, বেইরুটকে ইসরায়েল, কারণ হিজবুল্লাহ কয়েকটা ফায়ার করেছিল। তখন হিজবুল্লাহ বলেছে ওটা আমাদের একজন রোগ কমান্ডার করেছে, আমরা আর করবো না। ইমেনে যে দলটা আছে জাস্ট ওমানের নিচে, হুতি, তারা একদম চুপ আছে, নাহলে রেড সি তো তারা এতক্ষণে কন্ট্রোল করে নিত। তো ইরানের এইগুলো ক্ষতি হচ্ছে। ইরানের যেটা প্লাস পয়েন্ট, বিশাল এরিয়া, অনেক মাউন্টেন প্লেস, আইআরজিসি এবং তাদের লিডারশিপ, যেটা আমি বলছিলাম ইউনিক লিডারশিপ, 3 স্টেজ লিডারশিপ, 88টা ধর্মগুরুর একসাথে দেশে কিছু হলে তারা এসে যায়। আর যেটা ওনারা বলছিলেন, আপনারা যেটা বলছিলেন যে রিভলিউশনটা হচ্ছে না, সেটা উনি বলছিলেন যে রিভলিউশনটা কেন হচ্ছে না, কারণ ইরানের জনতা গত 40 বছর ধরে এত ভয় আছে যে তাদের ওই আমাদের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো রাস্তায় বেরিয়ে এসে গভর্নমেন্টের লোকদের পেটাবো, আর্মি অফিসারদের বাড়ি ভাঙবো, প্রধানমন্ত্রী, ওইটার হিম্মত হচ্ছে না, সেই লিডারশিপ এই মুহূর্তে নেই। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বলছে জানেন, 3 জন লিডারের নাম বলবো যাকে আমি পছন্দ করি ইরানে, এক্ষুনি বলছি না। এবার একটা ইনফরমেশন ওয়ার শুরু হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প কিছু বলছেন যে আমাদের কোনো অ্যাটাক হয়নি, ইরান এই মুহূর্তে আরেকটা খবর পাচ্ছি, সেটা হচ্ছে খামেনেইর স্ত্রী মারা গেছেন, এটা অফিশিয়ালি ইরানের সরকারি সংবাদ মাধ্যম স্বীকার করে নিয়েছে। আবার বলছি, খামেনেইর স্ত্রীর মৃত্যু হয়েছে ওই অ্যাটাকে, এটা অফিশিয়ালি ইরানের সরকারি সংবাদ মাধ্যম স্বীকার করে নিল। আমি তরুণ জ্যোতির কাছে যাব। আমি খানিকক্ষণ আগেই দেখালাম যে এখন মোটামুটি আক্রমণের মূল লক্ষ্য এই দেশের বিরোধীরা, রাহুল গান্ধী সমেত কংগ্রেস, প্রিয়াঙ্কা গান্ধী পরিষ্কার বলছেন, পরিষ্কার ভাষায়, যে নরেন্দ্র মোদী নীরব কেন। না, ফার্স্ট থিং ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে আমাদের ভারতবর্ষের ফার্স্ট রুল যেটা দাদা, ইন্ডিয়া ফার্স্ট। আমাদের ভারতীয়রা বিভিন্ন জায়গায় আটকে আছে, এবং আজকে একটা কথা খুব মনে পড়ছে, সুষমা স্বরাজের সেই বিখ্যাত ব্যক্তি, ইভেন ইউ আর স্ট্রাক ইন মার্স, ইন্ডিয়ান এম্বাসি উইল হেল্প ইউ। আমরা ভারতবর্ষে বিভিন্ন সময় দেখি অপারেশন রাহাত ইয়ামেন, অপারেশন মৈত্রী নেপাল, অপারেশন সিন্ধু ইরান অ্যান্ড ইসরায়েল, অপারেশন সংকট মোচন, অপারেশন সমুদ্র সেতু, অপারেশন বন্দে ভারত, দেবী শক্তি, গঙ্গা, দোস্ত, কাবেরী, অজয়, ইন্দ্রপ্রস্থ, একাধিক অপারেশন ভারতীয় সরকার করেছে 2014 পর থেকে ভারতীয়রা যখন বাইরে আটকে থাকে তাদেরকে নিয়ে আসার জন্য। আজকে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে ভারতবর্ষ অবভিয়াসলি কিছু একটা বলবে, এ করবে না। ফার্স্ট প্রাইমারি কনসার্ন হচ্ছে আমাদের যারা ভারতীয়রা যারা বাইরে আটকে আছেন তাদেরকে নিয়ে আসা, তাদেরকে সেফ রাখা, দ্যাটস আওয়ার প্রাইমারি কনসার্ন। বাদবাকি অ্যাসপেক্ট আমি আবার বলছি, ন্যাশনাল ইন্টারেস্টে ভারতবর্ষের সরকার দেখছে, এবং অপোজিশন মাঝে মাঝে একটু রেসপন্সিবল বিহেভিয়ারটা করুক। রাহুল গান্ধীর কাছ থেকে রেসপন্সিবল বিহেভিয়ার এক্সপেক্ট করি না।
তরুণ বলছে যে বিরোধীদের তারা দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা। প্রিয়াঙ্কা গান্ধী বলছেন একটা সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে পরিকল্পিত হত্যা এবং অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণ যাওয়া অত্যন্ত নিন্দাজনক এবং ঘৃণ্য, কেন প্রতিবাদ হচ্ছে না? নরেন্দ্র মোদীর কেন মুখে কুলুপ সেই কথা বিরোধীরা তুলছেন। এমনকি আপ এই পর্যন্ত চলে গেছে যে প্রধানমন্ত্রীকে কাপুরুষ এবং ট্রাম্পের পুতুল বলেছেন। আমি বলছি তৃণমূল এখনো নীরব। তো শোন, তোমার প্রশ্নটাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। তুমি কার্যত তুমি বলতে চাইছো যে নরেন্দ্র মোদী নীরব মোদীকে, মানে নীরব কেন সেই সেন্সে আর কি। আমি প্রশ্ন তুলছি, কিন্তু অধীর চৌধুরীরা বলছেন যে তৃণমূল নীরব কেন? অধীর চৌধুরী তৃণমূলের বিদেশ নীতি নিয়ে এত চিন্তিত, কারণ তৃণমূল তো দেশের সরকার নেই। কিন্তু একটা জিনিস দেখো তোমার পরিষ্কার, মমতা ব্যানার্জি সবসময় বলেন যে ঘটনাটা যখন আন্তঃরাষ্ট্রীয়, সেখানে দেশের বিদেশ মন্ত্রক শুড রিঅ্যাক্ট ফার্স্ট। 140 কোটি ভারতবাসী হিসেবে আমরা দেশের সরকারের পাশে, তার মানে বিজেপির পাশে নই। এটা তো ঘটনা। আজকে দেখো, ইরান তো ভারতের বন্ধু রাষ্ট্র। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হলেন, 2016 সালে তিনি তেহরানে গিয়েছিলেন এই খামেনিকেই মিট করতে। তারপর থেকে এবং ইরানের সাথে ভারতের দীর্ঘদিনের কালচারাল এক্সচেঞ্জ, এবং তার আগেও তুমি জানো যে চাবাহার বন্দর যেটা ভারতের সহযোগিতায় তৈরি হয়েছিল ইরানে, তার কারণ পাকিস্তানকে অ্যাভয়েড করে আফগানিস্তান সহ এই ওয়েস্ট এশিয়া, এই মধ্য এশিয়া থেকে সমস্ত বাণিজ্য রুটটাকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে তোমার কথা শুনছে যে তপন সিনহার সিনেমাটা মনে আছে না, আতঙ্ক? মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। এখানে মাস্টারমশাইকে কে বলছে? ওপর থেকে ডোনাল্ড ট্রাম্প বলছে আপনি কিন্তু কিছুই দেখেননি, আপনি চুপ করে থাকুন। কেন বলছে? শোন, আমার আতঙ্কের কারণটা এখানেই মনে হচ্ছে। কেউই বলছেন না, নরেন্দ্র মোদীও বলছেন না। আর নরেন্দ্র মোদী কেন বলছেন না এই প্রশ্ন তৃণমূলে তুলছে না, শুধু অরূপ চক্রবর্তী বলছে। আমরা তো আবারও বলছি, শুধু অরূপ চক্রবর্তী বলছে, দেশের তৃণমূল বলেনি। 140 কোটি ভারতবাসী হিসেবে দেশের সরকার আগে বলবে, এবং আমরা জাতীয়তাবাদী নাগরিক হিসেবে আমরা চাইবো ভারতবর্ষ সেই দেখা। কিন্তু আমার একটা ছোট্ট জিনিস যারা প্রশ্ন যা আমি শেষ করিনি, ওয়ান লাইনার, যে চাবাহার বন্দরের কথা বললাম তার কাউন্টারে আরো একটা বন্দর রয়েছে। 2023 সালে যে বন্দরটার মালিকানা হাইফা বন্দর, সেটা আবার ইসরায়েলে $120 কোটি কিনেছে গৌতম আদানি। তাহলে কি আদানির স্বার্থ সুরক্ষিত থাকবে বলেই আমাদের দেশের সরকার কি চুপ থাকতো? আমরা জানি না। যে আদানিকে লাল কার্পেট দিয়ে তাজপুরে স্মরণ করেছিল তৃণমূল বলবে। আমি লেখা পড়ছিলাম, আমি জানি না, আমি পড়ছি, হ্যাঁ রিডিং। এই যে খামেনিদা আমাকে নিজের বোনের মতো ভালোবাসতেন, ফোন করে আমাকে আজান শোনাতেন। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন উনার একবার ইরানে গিয়ে উনাকে আলুর চপ খাইয়েছিলাম। এই দুঃখের দিনে আমি খুব পরিষ্কার বলছি যে একেবারে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন শুরু হবে। Operation Epic Fury. Today, the United States military continues to carry out large-scale combat operations in Iran to eliminate the grave threats posed to America by this terrible terrorist regime. The regime's conventional ballistic missile program was growing rapidly and dramatically, and this posed a very clear, colossal threat to America and our forces stationed overseas. The purpose of this fast-growing missile program was to shield their nuclear weapon development and make it extraordinarily difficult for anyone to stop them from making these highly forbidden by us nuclear weapons. Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships. They're at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon. And finally, we're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।